ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম। কুত্তার বাচ্চা, তুই আমার লাইফ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। তোর জন্য আমাকে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে। আজ আমি তোকে খুন করে ফেলবো। আমি কথাগুলো বলে সামনে থাকা লোকটাকে মারতে লাগলাম। ব্লেড দিয়ে সারা শরীর খোঁচাতে লাগলাম। চাচ্চু চিৎকার করতেও পারছে না। মুখে কাপড় দিয়ে বাঁধার কারণে সারা শরীর কুচাকাচা করে উপরে লবণ মরিচের গুঁড়া লাগিয়ে দিতেই লোকটা কাটা মুরগির মতো দাপড়াতে লাগলো। আমি ওর সামনে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। খিলখিল করে হাসতে হাসতে বললাম, কি কেমন লাগছে? মজা লাগছে না? কথাটা বলে আমি জোরে জোরে হাসতে লাগলাম। ও, আপনারা বুঝতেই পারছেন না আমি হঠাৎ কেন ওই লোকটাকে এমন ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে। তাহলে চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আব্বু, আম্মু, এই খুন আমি করিনি। চাচা চাচিকে খুন করেছে। আব্বু, আমার কথা বিশ্বাস করো, আমি কিছু করিনি। একদম মিথ্যা বলবি না, তুই খুন করছোস। তোর হাতে সব প্রমাণ। তুই তোর চাচার গাড়ে দুধ চাপাতে লজ্জা করে না? আব্বু, আমার হাতে কাকা এইটা দিয়েছে। আব্বু, আমি চাচিকে কেন খুন করব? আমি মানছি ওনাকে আমি পছন্দ করি না, তাই বলে আমি ওনাকে খুন করতে পারি না। চাচা, তুমি আব্বুকে সত্যিটা বলো, এমন মিথ্যা কথা বলো না। কাকা কান্না করতে করতে বলে, আয়ান, তুই এমন কাজ কিভাবে করলি? আবার আমার দোষ দিচ্ছিস? আয়ান, তোকে তোর কাকে কত ভালোবাসতো, আর তুই কিনে সেই চাষিকে মেরে ফেললি? এমন কাজ কিভাবে করতে পারলি? আয়ান, তুই এমন জঘন্য কাজ কিভাবে করতে পারিস? আম্মু কথাগুলো বলে আমাকে মারতে লাগলো। পুলিশ আসলে আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। আমি চিৎকার করে কান্না করতে করতে বললাম, হ্যাঁ আব্বু, আম্মু, বড় আপু, দাদি, সবাই বিশ্বাস করো, আমি খুন করিনি। চাচা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি কিছু করিনি। আম্মু, আমাকে বাঁচিয়ে নাও। আম্মু, পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। আম্মু, আমি তোমাকে ছাড়া কোথাও যেতে চাই না। আম্মু, আমাকে বাঁচিয়ে নাও আম্মু। আমার কথাগুলো সবার কানে পৌঁছালেও কেউ আমার দিকে ঘুরেও তাকালো না। আমাকে পুলিশে ধরে নিয়ে গেল 20 বছর পর। ড্যাড, ওঠো না। কি হয়েছে? এত সকালে এভাবে ডাকছো কেন? ড্যাড, আমি একজনকে খুন করব, সেটা সামলাবে তুমি। কাকে করবে? আমার চাচাকে। চাচা মানে? হ্যাঁ, আমি ওনাকে এই শহরে দেখেছি। লোক পাঠিয়ে দাও, বাট তুমি ওইসব ভিতরে আর যেও না তো। এসব ছোটোখাটো ব্যাপারে কেউ নিজের হাত ময়লা করে? ড্যাড, ওনাকে আমি নিজের হাতে মারতে চাই। ওই আমাকে জেলে পাঠিয়েছিল, আমি ওকে খুন করে তার প্রতিশোধ নেব। ওকে, আমি সব ব্যবস্থা করে দিব। লাভ ইউ ড্যাড। আমি রুম থেকে বের হয়ে গেলাম। লোকজন নিয়ে কাকুর ছবি পাঠিয়ে দিয়ে বললাম, ওনাকে যেভাবেই হোক খুঁজে আমার গোপন স্থানে নিয়ে আসো। আমার কথা শুনে সবাই বের হয়ে গেল। ড্যাড পিছন থেকে এসে বলল, একটা কাজ করলে ভালো হইতো না? কি কাজ? ওকে এত সহজে মৃত্যু দিলে কি কোনো মজা আছে? ওকে তিলে তিলে মারার ভেতরে অনেক মজা আসে। এইটা তো গুড আইডিয়া। ড্যাড, আমি আমার গ্রামে গেলে কেমন হয়? ওইখানে গিয়ে আমাকে জেলে পাঠানোর জন্য যারা যারা দায়ী ছিল আমি সবাইকেই তিলে তিলে মারব। এটাই অনেক ভালো আইডিয়া, বাট ওখানে গেলে তোমার আব্বু আম্মু তোমাকে চিনে ফেলবে। চিনবে না ড্যাড, ভুলে গেছো আমার মুখে তোমার ছেলের চেহারা দেয়া হয়েছে। আর আমাকে ওরা চিনবে কিভাবে? 13 বছর আগের সেই আয়ান এখন আমি নেই। এখন আমি 25 বছরের যুবক, আমাকে চিনতে পারবে না। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। ওকে, যেটাই তোমার ভালো লাগে করো। ও হ্যাঁ, দুপুরে একটা মিটিং আছে। করে নেব ড্যাড। আমি কথাটা বলে আমার গার্ডদেরকে SMS করে বললাম। ওরা সবাই বাসায় আসার জন্য রওনা দেয়, আর আমি রুমে এসে বসে থাকি। ড্রিঙ্কসের বোতল নিয়ে খেতে লাগলাম আর পিস্তলের গুলি ভরতে লাগলাম। দুপুরের দিকে মিটিংয়ে চলে গেলাম। মিটিং করতে করতে হঠাৎ করে কয়েকজন ক্লায়েন্ট অতিরিক্ত কথা বলা শুরু করে দিল। আমি রেগে গুলি করে বললাম, আমার থেকে বেশি বুঝিস তাই না? তোদের থেকে আমার আইডিয়া নিতে হবে। যা এখন কবরে গিয়ে নিজের আইডিয়া নিয়ে শুয়ে থাক। স্যার, এটা করলেন? আমি রাগি লুক নিয়ে তাকাতেই ম্যানেজার ভয়ে লোক ডেকে নিয়ে আসলো। আমি
মিটিং রুম থেকে বের হয়ে আসলাম। বাসায় এসেছি। আমার গার্ডদের বললাম, আমি যে খবর নিতে বলেছিলাম কাজ কতদূর হলো। একজন আমার দিকে ভয়ে ভয়ে কাছে এসে খবরের কাগজ পড়ে বলে, স্যার, ওনার শিক্ষকের বিজ্ঞাপন দিয়েছে, শিক্ষক হিসেবে ওইখানে যেতে পারেন যদি আপনার অসুবিধা না থাকে। আমি কথাটা শুনে বললাম, এখনই কল দাও আর দিয়ে কথা বলো। আমার থেকে কিছু দূরে গিয়ে কথা বলতে লাগলো। কয়েকজন আমার হাত পা টিপে দিতে লাগলো। আমি ইশারা করলে একজন পানি দিয়ে গেল। আমি পানিটা খেয়ে রুমে চলে আসলাম। খাবার দিয়ে গেলে আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম। ড্যাড আমার রুমে এসে বলল, আয়ান, এটা কি করছো? ঠিক করেছি। আমাকে আইডিয়া দেয়। তিনজনের বেশি বোঝে। আমার আইডিয়া ভুল ধরা শুরু করেছে, তাই উপরে পাঠিয়ে দিয়েছি। নিজের রাগ কন্ট্রোল করো। কত বড় লস হয়েছে তুমি জানো? ড্যাড এসব নিয়ে ভেবো না, কিছু হবে না। বাকি শেয়ার আমাদের দিয়ে দেবে। দেখো, জিমেল চেক করো। ড্যাড চেক করতে লাগলো। আমি ব্যাগ গুছিয়ে নিলাম। ড্যাডকে বললাম, ড্যাড আমি তাহলে বের হচ্ছি। আজ চলে যাবে? হ্যাঁ। কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাও। আচ্ছা ড্যাড, আমি আসছি। আমি ড্যাডকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বের হয়ে গেলাম। কিছু লোককে দিয়ে সস্তা কিছু কাপড় ব্যাগ কিনে নিয়ে আসলাম। সব কিছুই সস্তা। পোশাক পরিবর্তন করে স্টেশনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে সবাইকে ইশারা করলাম চলে যেতে। ওরা সবাই চলে গেল। আমি স্টেশনে বসে থাকলাম। ট্রেন আসলেই ট্রেনে উঠে পড়লাম। নিজের গ্রামে যেতে মনের ভিতরে অন্য রকম শান্তি অনুভব হচ্ছে। 8 ঘন্টা জার্নি করে নিজের গ্রামে পা রাখলাম। স্টেশন থেকে নেমে সোজা সিএনজি ভাড়া করে বাসার সামনে এসে নামলাম। বাসাটা ঠিক আগের মতোই আছে, শুধু জায়গার আশেপাশে পরিবর্তন হয়ে গেছে। আমি গেট দিয়ে ভিতরে ঢুকতে হঠাৎ করে একটা বল এসে সোজা আমার কপালে এসে পড়ল। আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। সামনে থাকা সব বাচ্চারা খিলখিল করে হাসতে লাগলো। আমি উঠে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললাম, কি অন্য কাউকে ব্যথা দিতে অনেক মজা লাগে? কথাটা বলতেই বাচ্চাদের পিছন থেকে একটা মেয়ে সামনে এসে বলল, সরি, আমি আসলে দেখতে পাই নাই। ঠিক আছে, সরি বলতে হবে না। কথাটা বলে বলটা তুলে দাঁড়িয়ে পড়লাম। একজন এসে বলল, জি আপনি সাহেব? জি আসেন ভিতরে। আপনার এই অবস্থা কেন? পড়ে গেছিলাম। ও আচ্ছা, আসেন ভিতরে। বাচ্চাদের বল দিয়ে সাহেবের সাথে যেতে লাগলাম। ভিতরে যত যাচ্ছি অতীতগুলো যেন চোখের সামনে ভেসে আসছে। নিজেকে কন্ট্রোল করে ভিতরে গেলাম। ভিতরে ঢুকতে দেখি আব্বু, চাচ্চু আর কয়েকজন ছেলে বসে আছে। আমাকে নিয়ে সাহেব কাছে গিয়ে বলল, স্যার, উনি আয়ান, উনি মামুনিদের পড়াবেন। আমাকে দেখে সবাই তাকিয়ে থেকে বলল, আপনার সম্পর্কে সব শুনেছি। আমাদের আপনার সব কিছু ভালো লেগেছে। আপনি 1 মাস পড়ান। যদি ভালো লাগে তাহলে আপনাকে পার্মানেন্টভাবে রাখা হবে। আর আপনার বাচ্চাগুলো অনেক দুষ্ট প্রকৃতির। সমস্যা নেই স্যার। আপনার পেমেন্ট কথা আপনার ভাই কিছু বলে নাই? আপনার সাথে কথা বলে নিতে বলছে। আমি প্রথমে আপনাকে 4000 করে দিব। যদি ভালো লাগে তাহলে 2000 বাড়িয়ে দিব। আর থাকা খাওয়া সব ফ্রি। ওকে স্যার, এতেই হবে আমার। স্যার, স্টুডেন্টকে তাদের দেখালে ভালো হতো, তাহলে আজকে থেকে শুরু করতাম। ওয়েট, আমি ডাকছি ওদের। তিয়া, আতিয়া, কই তোমরা? আব্বুর ডাক শুনে সিঁড়ি ভেঙে দৌড়ে নিচে চলে আসলো। একজন পিছন থেকে দৌড়ে এসে আব্বুর সামনে এসে বলল, হ্যাঁ চাচ্চু, ডাকছিলে? আব্বু কিছু বলবে? উনি তোমাদের শিক্ষক। স্যারের সাথে পরিচয় হয়ে নাও। দুইজনে আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে সালাম দিল। আমি সালামের উত্তর নিলাম। তিয়া আমাকে দেখে বলল, চাচ্চু, ওনাকে তো কোনো দিক দিয়ে শিক্ষক মনে হচ্ছে না। চুপ, শিক্ষক মনে হয় না কেন? হ্যাঁ, দেখো এবার যদি স্যার চলে যায় তোমাদের খবর আছে। আমরা কি করলাম? স্যারেরা তো পালিয়ে যায়। চুপ করো, সন্ধ্যার দিক দুজন পড়তে বসবে। যদি পালানোর চেষ্টা করো তোমাদের দুজনেরই খবর আছে। ওকে, পালাবো না। আতিয়া চল, আমরা রুমে যাই। ওরা দুইজনে চলে গেল। আমি সাহেবের সাথে যেতে লাগলাম। আম্মুকে
এই চোখ দুই জোড়া খুঁজতে লাগলো। আম্মুর দেখা কোথাও পেলাম না। পরে মনে পড়ল, ও আম্মু হয়তো কলেজে গেছে। আমি সাহেবের সাথে রুমে চলে আসলাম। ছোট্ট একটা স্টোর রুম দেখিয়ে বলল, আজ থেকে এখানে থাকবেন, আর প্লিজ আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না। আমি রেগে সাহেবের গালে থাপ্পড় মেরে বললাম, বেশি কথা না বলে যা এখান থেকে। সাহেব চলে গেল। আমি চৌকির উপরে বসে ব্যাগটা রেখে ভাবতে লাগলাম, দূর, এইখানে মেরে দিলে ভালো হইতো। এই ছোট রুমে থাকতে হবে। ধ্যাত, এইদিকে তো ভালোই হইল। আব্বুকে তো দেখতে পেলাম, আম্মুকেও দেখতে পারবো। কতটা বছর তাদের দেখিনি। আমি কথাগুলো ভাবতে ভাবতে শার্ট প্যান্ট বের করলাম। ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হতে দেখি কাজের লোক খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রুম থেকে বের হলাম। আমাকে দেখে একজন পিছন থেকে বলে উঠল, শিক্ষক সাহেব কোথায় যাচ্ছেন? আমি পিছনে ঘুরে সুন্দর করে হাসি দিয়ে বললাম, জি, বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছে। রুমে থাকতে ভালো লাগছে না। ও আচ্ছা, যান হাঁটাহাঁটি করে আসেন। আমি আর কোনো কিছু না বলে যেতে লাগলাম। বাসা থেকে বের হয়ে সোজা রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলাম। বেশ কিছু দূর হেঁটে যেতেই হঠাৎ চোখ গেল বড় বটগাছের দিকে। পরিচিত জায়গাটা দেখে হাজারো স্মৃতি খেলা করতে লাগলো। বটগাছের কাছে গিয়ে গাছের ডালে বসে থাকতে লাগলাম। ড্যাডের কল আসলে সাথে সাথে কল রিসিভ করলাম। বাবু পৌঁছে গেছো? হ্যাঁ খাবার খাইছো? হ্যাঁ, তুমি খেয়েছো? কি করছো? সবার সাথে দেখা হয়েছে? আম্মুকে এখনও দেখিনি। কেন? হয়তো কলেজে গেছে, উনি তো শিক্ষক। ও আচ্ছা, ওকে, ভালো থাকো, আমি অফিসে যাচ্ছি। ওকে ড্যাড, তুমিও ভালো থেকো। আমি কলটা কেটে দিলাম। গাছ থেকে নেমে বাজারের দিকে যেতে লাগলাম। বাজারের ভিতরে যেতেই দেখি গন্ডগোল হচ্ছে। আমি মানুষের ভিড় থেকে ভিতরে ঢুকতে দেখি কিছু বকাটে ছেলে একটা মুরব্বী মানুষের দোকান ভেঙে দিচ্ছে। মুরব্বী মানুষটাকে মারতে যাবে। সাথে সাথে আমি একজনের হাত ধরে ফেললাম। ছেলেগুলো আমাকে দেখে রেগে বলে, কেন রে, তুই এখানে হিরোগিরি দেখাতে আসিস না, মেরে কুতে ফেলে দেব। ভাইয়া, উনি আপনার বাবার বয়সী, ওনার সাথে এমন কাজ করতে পারেন না। উনি কি করেছে যে আপনি ওনার দোকান ভেঙে দিচ্ছেন? আমার কথা শুনে ওখানে থাকা একটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে বলল, তোকে বলতে হবে নাকি? দেখ, হিরোগিরি করিস না, এখান থেকে যা, না হলে হাত পা একটাও ঠিক থাকবে না। আমি ওদের কথা শুনে দাঁড়িয়ে গেলাম। আমি মুরব্বী লোকটাকে মাটি থেকে তুলে জামা লুঙ্গির ময়লা পরিষ্কার করে দিয়ে বললাম, ওনারা আপনাকে মারছে কেন, আর এইসব কেন করছে? আমি কথা শেষ করতে না করতেই সাথে সাথে পিছন থেকে একজন এসে আমাকে মারতে আসে। আমি সাথে সাথেই পিছনে ঘুরে এক লাথি দিয়ে ফেলে দিলাম। সবাই হা করে তাকিয়ে আছে। আমি ওদেরকে বললাম, সরি, আপনি আমাকে মারতে এসেছেন, আমি নিজেকে বাঁচালাম। বাট আমি তো ওনার থেকে জানতে চাচ্ছি আপনারা আমাকে কেন মারতে আসছেন। আমার কথা শুনে সবাই রেগে মারতে আসলো। আমি এক এক করে সবাইকে মেরে মাটিতে ফেলে দিলাম। ওরা সবাই ভয়ে দৌড়ে পালাতে লাগলো। আমি রেগে বলতে লাগলাম, কি ভাইয়া, পালিয়ে যান কেন? আসেন ফাইট করি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো আর আমার প্রশংসা করতে লাগলো। আমি ওনাদের হাসি দেখে রাগী কণ্ঠে বললাম, হাসি থামান, আর এখানে দাঁড়িয়ে থেকে আর কত নাটক দেখবেন? কাপুরুষের দল কোথাকার, বাপের বয়সী লোককে ধরে মারছে, ওনারা তাকিয়ে দেখছিল, আবার এখন আবার বাহবা দিচ্ছে। যান এখান থেকে। আমার কথা শুনে সবাই চলে গেল। মুরব্বী আমাকে বলে, তুমি কে বাবা? তুমি এটা ঠিক করলে না। চেয়ারম্যানের চামচা ছিল, ওরা ছাড়লে আপনার বিপদ হবে। আপনি এখান থেকে চলে যান। আমি লোকটার দোকানের সবজি তুলে দিতে লাগলাম আর বললাম, আমাকে নিয়ে ভাববেন না, আমার কিছু করতে পারবে না। আমি চেয়ারম্যান বাড়িতে উঠেছি, আর অন্যায় দেখলে আমি চুপ করে থাকতে পারি না। এইটা আমার বদভ্যাস বলতে পারেন। আমার কথা শুনে মুরব্বী লোকটা আমাকে দোয়া করলো। আমি মুরব্বীকে সব গুছিয়ে দিয়ে চায়ের দোকানে গিয়ে বসে চা অর্ডার দিলাম। লোকটা হাসি মুখে আমাকে চা বানিয়ে দিয়ে বলে, আপনাকে তো আগে এখানে দেখে নেই, নতুন এসেছেন? জি। আমার কথা শুনে বলে, কার বাড়িতে উঠেছেন? আমি চেয়ারম্যানের বাড়িতে উঠেছি। আমার কথা শুনে লোকটা হেসে বলে, আপনি কি শিক্ষক নাকি? জি। আপনি কিভাবে জানেন? আমার কথা শুনে বলে,
না মানে ওই বাড়িতে শুধু শিক্ষক পরিবর্তন হয়, তাই দেখে ভাবলাম হয়তো শিক্ষক। ও আচ্ছা, চায়ের দাম কত? আমার কথা শুনে বলে। দাম লাগবে না স্যার, আপনি যা করলেন আপনার সাহস থেকে মুক্ত হয়ে গেছে, বাট আপনার হয়তো চাকরিটা থাকলো না। কেন? লোকটা আমার কথা শুনে বলে। হাসালেন। হ্যাঁ, আপনি ওনার লোকদের মারছেন আর ওনারা আপনাকে ছেড়ে দেবে। আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান, না হলে আপনাকে খুন করে গুম করে দেবে। এর আগেও একটা শিক্ষক এসেছিল আপনার মতো, অন্যায় সহ্য করতে পারতো না, প্রতিবাদ করতো। হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল আর কোনোদিন তার কোনো খোঁজখবর কেউ পায় নাই। আমি লোকটাকে 50 টাকার নোট দিয়ে ওখান থেকে চলে আসলাম। লোকটা আমাকে পিছন থেকে ডাকতে লাগলো। আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বাজার থেকে বের হয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবতে লাগলাম, এইগুলো তো আব্বু কখনোই করতে পারে না। আমি তো ছোট থেকেই দেখেছি আব্বু অন্যায় কখনোই সহ্য করতে পারতো না। না, এখানে অন্য কোনো ঝামেলা আছে, নাকি আব্বু এখন পরিবর্তন হয়ে গেছে। ধ্যাত, এত ভেবে লাভ নাই, বাসায় গিয়ে দেখি কি অবস্থা। আমি কথাগুলো বলে বাসার দিকে যেতে লাগলাম। বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আমি বাসার ভিতরে ঢুকতেই একজন বলে, ম্যাম, এই ছেলেটা আমাদের মেরেছে। লোকটার কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। আর একটা মহিলা সিঁড়ি বয়ে উপরে যেতে নেবে। কথাটা শুনে পিছনে ঘুরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। মহিলাটা বলে ওঠে, আয়ান, তুমি এখানে? মমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আব্বু বলে ওঠে, রাহেলা, তুই ওকে চেনোস? না, এই ছেলে তোমার সাহস কি করে হয় আমার লোকদের মারতে? ম্যাম দুঃখিত, ওনারা অন্যায়ভাবে একজনকে মারছিল আর আমি অন্যায় সহ্য করতে পারিনি, তাই মেরেছি। আমার কথা শুনে একজন বলে উঠল, ম্যাম, এটা সে আগের সারের মতো শুরু করছে, এটা মেরে গুম করে দেব কি? আমি ছেলেটার কথা শুনে ভয়ে বললাম, আমাকে গুম করে দিয়েন না, আপনারা অন্যায় করেছেন তাই মেরেছি। ভাইয়া, তোমাদের শিক্ষকে কি বলে আমার বিষয়ে নাক না গলাতে? নাক গলারে কপালে দুঃখ আছে। আমার কোনো ক্ষতি আপনি করতে পারবেন না, এইটা আমি ভালো করে জানি। আমাকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই। আমার কথা শুনে রাফি রেগে আমার কলার ধরে বলে, এত বড় সাহস, ফুপির সাথে এমনভাবে কথা বলস? আমাকে মারতে আসে। সাথে সাথে মম বলে ওঠে, রাফি, ওকে ছেড়ে দে। ফুপি, ওকে এখন কিছু বলো না, ওই মাথায় উঠে যাবে। ছেড়ে দিতে বলছি, ছেড়ে দে। আর ইউ, আমার রুমে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে? হ্যাঁ। আমি রাফির হাত সরিয়ে দিয়ে মমের পিছন পিছন যেতে লাগলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি মম চলে গেলে নিচের একজন বলে, মম এটা কি করলো? ওই ছেলেটা আমাদের মেরে কি করলো? আর উনি কিনা ওনাকে কিছু বললো না, উল্টা নিজের রুমে নিয়ে গেল। আব্বু, কোনো গন্ডগোল তো আছে। ফুপি হঠাৎ করে ওই ছেলেটার সাথে এত ঠান্ডা মাথায় কেন কথা বললো? আমি বুঝতে পারছি না, এই রাহেলাকে বোঝা অনেক কঠিন। রাখ এসব কথা, আর তোরা যা এখন থেকে। এইদিকে আমি মমের সাথে মমের রুমে গেলাম। মম বলল, আয়ান, এখানে কি করছো? মম, জাস্ট শাট আপ। আমাকে একদম মম বলবে না, সোজা আমার প্রশ্নের উত্তর দাও। এখানে কি করছো? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি বলেছি না আমি কোনোদিন ফিরে যাব না। মম, ড্যাড তোমাকে ছাড়া ভালো নেই। মম প্লিজ ফিরে চলো। আমি তোমার ড্যাডের কথা শুনতে চাই না। তুমি আমার ঠিকানা কোথায় পেলে? আমি বের করেছি। মম প্লিজ ফিরে চলো না। আমি কোনোদিন ফিরে যাব না। ওকে, আমিও এই বাসা থেকে কোথাও যাব না। তোমাকে না নিয়ে আমি এখান থেকে বের হব না। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগে এখান থেকে চলে যাও। মমের কথা শুনে মুচকি হেসে বললাম, পারবে তো এমন কাজ করতে? যেদিন এভাবে বের করে দিবে সেদিনই আমি চলে যাব। আমার কথাগুলো শুনে মম রেগে বলে, আয়ান, বেশি বুঝো না, এখান থেকে চলে যাও। আমি কোনোদিন তোমাদের কাছে ফিরব না। মম কেন ফিরতে পারবে না? মম, ড্যাডের সাথে কি এমন হয়েছে যে তুমি বাড়ি ছেড়ে চলে আসলে? আমি তোমাকে বলতে বাধ্য না, তুমি তো পুরো তোমার ড্যাডের মতো হয়েছ। আমি যখন তোমাকে নিয়ে আসতে চাই না, কই তুমি তো আসো নাই, ওর কাছে থেকে গেছো। আজ কেন এসেছো? চলে যাও, আমার কাউকে আর লাগবে না। আমার লাগবে, আমার মমের ভালোবাসা, আদর স্নেহ লাগবে। আমি এখান থেকে যাব না যতদিন না তুমি যেতে রাজি হও। ওকে, থাকো তুমি যতদিন ইচ্ছা।
আমার কোনো সমস্যা নেই, বাট খবরদার কেউ যেন না জানে তুমি আমার সন্তান। আমি চাই না কেউ জানুক। চিন্তা করো না, আমি এখানে শিক্ষক হয়ে এসেছি। মম, তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? দরকার নাই, চলে যাও। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসি। নিচে গেলাম। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আম্মুর দিকে তাকাতেই আম্মু আমাকে বলল, এই ছেলে, তুমি কে? তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি আমার অনেক দিনের চেনা। আচ্ছা, তোমাকে কি আমি আগে কখনো দেখেছি? আম্মুর কথা শুনে চোখের পানি টলমল করতে লাগলো। আমি নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে বললাম, না তো ম্যাম, আমি তো আজ প্রথম এখানে এসেছি। ও আচ্ছা। তা মাস্টার, আপনি ফুপির সাথে এতক্ষণ কি কথা বললেন? আপনার ফুপিকে জিজ্ঞাসা করেন। আর আপনারা দুইজন কোথায় পড়তে বসবেন? আমাদের এক্সট্রা রুম আছে, ওইখানে পড়বো। ওকে, 6টার দিকে পড়াবো। এখন নামাজ পড়তে যাব। কথাটা বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে গেলাম। মসজিদে গিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে বের হয়ে আসলাম। রুমে এসে ড্যাডকে কল দিলাম। ড্যাড কল রিসিভ করলে বললাম, ড্যাড কি করো? বসে আছি, তুমি? সেম। ড্যাড, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। না থাক, পরে বলবো। আচ্ছা থাকো, দুজনকে পড়িয়ে আসি। কি বলতে চাইলে? পরে বলবো, এখন বলা ঠিক হবে কি না জানি না। কি এমন কথা যে এত ভাবতে হচ্ছে তোমাকে? ড্যাড আমাকে ডাকছে, যাচ্ছে। আমি কল কেটে দিয়ে রুম থেকে বের হয়ে বসার ঘরে গেলাম। দেখি মম আব্বু বসে দেখে কথা বলছে। তিয়া আমাকে দেখে বলল, স্যার, আমার সাথে আসেন। এই, তোমরা ওই সাইডে বসে পড়ো। ভাইয়া, ওরা রুমে যাক। কি, তুই এই কথা বলছিস? তুই না সব সময় এমন করতি? ছেলেটাকে দেখে ওই রকম লাগে না। তিয়া, যা মাস্টারকে নিয়ে। সত্য করে বল তো, তুই কি মাস্টারকে আগে থেকে চেনোস নাকি? না চিনবি কিভাবে? বস্তির ছেলের সাথে তো তোর পরিচয় থাকার কথা না। ভাই, কাজে মনোযোগ দাও তো। আব্বু আর কিছু না বলে কাজে মনোযোগ দিল। আমি তিয়ার সাথে রুমে গেলাম। তিয়া রুমের দরজা লাগাতে গেলে আমি বললাম, কি সমস্যা, দরজা লাগাচ্ছ কেন? দরজা না লাগালে আমার পড়তে ভালো লাগে না। আমি ভালো করেই জানি তোমাদের দুইজনের মাথায় কি চলছে, তাই দরজা খুলে রাখো। এখানে চুপচাপ বসো। স্যার, আপনি আমাদের ভুল বুঝছেন নাকি? স্যার, আপনি বসেন। আমি বসতে চেয়ার ভালোভাবে দেখে নিলাম। আমি তিয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি এইটাতে বসো, আমি এইটাতে বসি। না না স্যার, এইটাতে বসেন। শিক্ষকের চেয়ারে আমরা কিভাবে বসবো বলেন? স্যার, আমরা অত বেয়াদব না। বসতে বলেছি বসো, আমি এইটাতে বসি। আমি চেয়ারে বসলাম। তিয়া আর আতিয়া ইশারা করতে লাগলো। তিয়া রাগে গজগজ করতে লাগলো। তিয়া আমার পাশে দাঁড়ালো। আমি বললাম, কি ব্যাপার, বসো না কেন? আমার বসতে ভালো লাগছে না। চেয়ার পরিবর্তন করে নিয়ে আসো, যাও। খালি দুষ্টুমি মাথায় ঘুরে, তাই না? কলমের সাথে কি করছো? কই, কিছু করি নাই তো। কলমটা তোলো তো। আমার লেখার ইচ্ছে নাই। আমি ভালো করে সব কিছুই দেখে বললাম, চেয়ার, কলম আর দরজার কাছে থাকা ময়লার পানি সরিয়ে দিয়ে আসো। আমার কথা শুনে অবাক হয়ে বলল, স্যার, আপনি কিভাবে বুঝলেন এগুলোতে ঝামেলা আছে? এতগুলো স্যার এসেছে, কেউই তো টেরও পায় নাই। তোমাদের আগেই আমি এইসব করেছি। আমি জানি আজ এইগুলো সরিয়ে দিলে আগামীকাল নতুন আইডিয়া বের করবে, তাই আগেই বলছি, নিজেদের বেশি চালাক ভেবো না। তিয়া আমার কথা শুনে মুখ ভেঙচি দিয়ে সাহেবকে ডাক দিয়ে সব কিছুই পরিবর্তন করে দিতে বলল। চেয়ার, কলম নিয়ে এসেছে, দিলে তিয়া চেয়ারে বসলো। আমি ওদের দুজনকে মনোযোগ দিয়ে পড়াতে লাগলাম। দুইজনে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি দুজনের দিকে তাকিয়ে বললাম, পড়া বাদ দিয়ে দুইজনে তাকিয়ে আছো কেন? স্যার, আপনি এত স্মার্ট, গুড লুকিং কেন? পাম দিয়ে কোনো লাভ হবে না, পড়ায় মনোযোগ দাও, না হলে দুজনকে শাস্তি দেব। আমাদের ভয় দেখান নাকি? আমাদের গায়ে একটাও দাগ হবে তো মনে করবেন আপনি এই গ্রাম ছাড়া হয়ে গেছেন। তাই নাকি? দেখা যাবে, এখন পড়বে নাকি? আমি যেই নিচ থেকে বেত তুলতে যাব, দুজনের সাথে সাথে পড়তে শুরু করলো। আমি মাঝে মাঝে আতিয়াকে দেখছিলাম আর ভাবতে লাগলাম,
মাশাল্লাহ, আমার বোনটা একদম আম্মুর মতো দেখতে হয়েছে, আর আমার মতোই দুষ্টু হয়েছে। আমি কথাগুলো ভেবে মুচকি হাসতে লাগলাম। আতিয়া নিজের ওড়না ঠিক করতে লাগলো। আমি বুঝতে পারলাম আতিয়া আমাকে ভুল ভাবছে। আমি সাথে সাথে নিচের দিকে তাকালাম। তিয়া পড়া বুঝতে না পারলে আমি বুঝিয়ে দিতে লাগলাম। তিয়ার হাতে হাত লাগলে তিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, স্যার, একটা কথা বলবো। কি? আপনি ছেলে মানুষ হয়ে আপনার হাত এত সফট কেন? আপনার হাত তো থাকার কথা খসখসা। এই চুপ করে পড়ো তো, এত কথা বলো কেন? পড়া বাদ দিয়ে স্যারের হাতের দিকে পড়ে আছে। এইসব আপনার চাচ্চু বা ফুপিকে বলবো নাকি? না না স্যার, এমন করেন না, ফুপি অনেক রেগে যাবে। গুড, এখন মনোযোগ দাও। এই তোমার দুইজনের সামনেই এইচএসসি পরীক্ষা, আর তোমাদের কোনো চিন্তা ভাবনাই দেখি নাই। আছে স্যার। তাহলে পড়ো। আমার কথা শুনে ওরা মনোযোগ দিল। পড়ানো শেষ হলে নিচ থেকে ডাক আসলো। আতিয়া বলল, আমরা এখন যাই, অনেক ক্ষুধা লাগছে। ওকে, আগামীকাল এই অঙ্কগুলো করে দিবে। ওকে স্যার। ওরা দুইজনে খুশি হয়ে ব্যাগে খাতা কলম তুলে দৌড়ে চলে গেল। আমি ওদের পিছনে পিছনে যেতে লাগলাম। নিচে গিয়ে যা শুনি আমি যেন হতভম্ব হয়ে গেলাম। তিয়া বলছে, আব্বু, চাচু, ফুপি, এই ছেলেটা ভালো না, আমাদের দিকে কেমন নজরে যেন তাকায়। আমার গায়ে তো সুযোগ পেলে হাতও দিয়েছে। হ্যাঁ আব্বু, প্লিজ এই স্যার আমার চাই না। ওদের কথা শুনে আব্বু, রাফি, চাচ্চু রেগে গেল। আমি নিচে নামতেই রাফি এসে সোজা আমার মুখে ঘুষি মেরে বলল, তোর এত বড় সাহস আমার বোনেদের গায়ে হাত দেস, আমি তোকে খুন করে ফেলবো। আমাকে আবারও মারতে আসে। সাথে সাথেই মম রাফির হাত ধরে ফেলল। সবাই অবাক হয়ে গেল। রাফি মমকে বলল, ফুপি, তুমি আমার হাত ধরলে কেন? আমার হাত ছাড়ো, ওকে বুঝিয়ে দিব আমার বোনেদের গায়ে হাত তোলার সাহস বের করে দেব। ওই কিছুই করে নাই, ওই বেয়াদব দুইটা। শিক্ষকের নামে মিথ্যা বলতে লজ্জা লাগে না? ফুপি, আমরা সত্যি বলছি। মম রাফির হাত নামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ওরা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, আমি আতিয়ার দিকে তাকিয়েছিলাম, বাট আমি আতিয়াকে বোনের চোখে তাকিয়েছি। আর তিয়া মিথ্যা বলছে, ওর সাথে কিছুই করিনি। আতিয়া কিছুটা আন্টির মতো, সেটাই আমি দেখছিলাম মুখের দিকে তাকিয়ে। আর কলম নিতে গিয়ে তিয়ার হাতের সাথে হাত লেগেছিল, বাট তিয়া আমার হাত চেপে ধরেছিল। আমার কথা শুনে আতিয়া অবাক হয়ে গেল। মম তিয়ার গালে থাপ্পড় মেরে বলল, নেক্সট টাইম যদি কাউকে মিথ্যে দোষ কারো ঘাড়ে দেওয়া দেখছি, তাহলে তোদের দুইজনেরই খবর আছে। ফুপি, ওনার মুখের কথাতে বিশ্বাস করলে আর আমাদের কথা বিশ্বাস করতে পারলে না? আমাদের থেকে কি উনি তোমার আপন নাকি? তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। মম আমার দিকে তাকিয়ে কিছু না বলে সোফায় বসে থেকে নিজের কাজেই মনোযোগ দিল। আমি ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম, ছি ছি, আতিয়া এইসব কি ভাবলো? আমি ওর ভাই, আর ওই আমাকে নিয়ে কী সব ভাবছে। না, আর ওর দিকে তাকানো যাবে না। ও বড় হয়েছে, ওর দিকে তাকানো ঠিক হবে না। আমি কথাগুলো ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এশার নামাজটা পড়ে নিলাম। নামাজ পড়া শেষ করে খাটে বসলাম। সাহেব এসে বলল, আপনাকে খাবার খেতে ডাকছেন। তুমি যাও, আমি আসছি। আমি খাটের চাদরটা ঠিক করে রুম থেকে বের হলাম। বসার রুমে গেলে আম্মু বলল, বাবা, এই চেয়ারে বসো। আন্টি, আমার খাবারটা রুমে দিলেই ভালো হতো। আপনাদের ফ্যামিলির সাথে বাইরের মানুষ খাবে কেমন দেখায় না? আমার কথা শুনে আম্মু বলল, বাবা, তুমি এখানে থাকছো, তার মানে অলরেডি আমাদের ফ্যামিলির একজন হয়ে গেছো, আছো। আমি খুশি হয়ে টেবিলের সামনে গিয়ে তিয়ার পাশে বসলাম। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আন্টি, আপনি খাবেন না? তোমরা খাও, আমি পরে খেয়ে নেব। এটা কেমন কথা? সবাই খাবে আর আপনি একা পরে খাবেন? আপনার খাবার আপনি খান, অন্যজনের কথা ভাবতে হবে না। আব্বুর কথা শুনে রাগ হতে লাগলো। মম আমার দিকে তাকিয়ে বুঝতে পেরে বলল, ভাবি, আমাদের সাথে বসে খান। আপনি একা একা খাবেন, তার থেকে আমাদের সাথে খান। সাহেব, আরেকটা চেয়ার নিয়ে আসো। মমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। চাচ্চু বলে উঠল, ভাবি তো সারা জীবন একা খেলো, আবার আমাদের সাথে খাবে মানে?
আগে খেয়েছে বলে এখন খেতে হবে না তার কোনো মানে আছে? ডিজিটাল যুগে এসে আগের যুগে পড়ে থাকেন কেন? আপনি চুপ থাকেন, আপনি আমাদের বিষয়ে নাক গলায়েন না। আমি আর কিছু বললাম না। আম্মুর দিকে তাকালাম, দেখলাম আম্মুর চোখে পানি টলমল করছে। সাহেব চেয়ার নিয়ে এসে দিল, বসে পড়লো। কাজের বুয়া সবাইকে খাবার দিতে লাগলো। আমাকে দিতে আসবে, সাথে সাথে মম বলে ওঠে। ওনাকে আগে খাবার দিও না, আমি আসছি। খাবার রেখে কোথায় যাচ্ছিস? আসছি, তোমরা খাও। আম্মু আমাকে খাবার দিতে যাবে। মম না করে দিয়ে সবাইকে খেতে বলে রান্নাঘরে চলে গেল। আমার জন্য ডিমের অমলেট করে নিয়ে আসলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অমলেটটা আমার প্লেটে দিতেই সবাই খাওয়া বাদ দিয়ে হা করে তাকালো। এইটা কি হলো? ফুপি তোমাকে তো কোনোদিন রান্নাঘরে যেতে দেখলাম না। খাওয়া বাদ দিয়ে আমলেট করে নিয়ে এসেছে, মাস্টারকে দিল? আমার তো মাথা চক্কর দিচ্ছে। এত মাথায় চক্কর দিতে হবে না, মনোযোগ দিয়ে খা। এই সত্যি করে বলতো, মাস্টারের সাথে তোর কি কোনো সম্পর্ক আছে? আমি অমলেট খেতে লাগলাম। অনেক দিন পর মমের হাতের অমলেট মজা করে খেতে লাগলাম। মম কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে খেতে লাগলো। আমি খাওয়া শেষ করে মুখ ফসকে বলে দিলাম, মম অনেক দিন পর তোমার হাতের অমলেট খেলাম, অনেক মজা হয়েছে। আমার কথা শুনে সবাই হা হয়ে গেল। আমি কথা ঘুরিয়ে বললাম, দুঃখিত, মমের অমলেট বানানো খেয়ে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। আর তোমার হাতে অমলেট খেলাম, অনেক কে তুমি? উফ, সবাই তো জেরা করো কেন? তোমাকে মম কেন বললো? ম্যাম বলেছি, আপনারা অন্য কিছু শুনেছেন। যাই হোক, আমার পেট ভরে গেছে, আমি খেলাম। আমি উঠে চলে আসলাম। মম খাবার খেয়ে কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রুমে চলে আসলো। আমি সোজা রুমে চলে আসলাম। সকালের ঘুম ভাঙলো চিল্লাপাল্লা শব্দে। আমি তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে বসার রুমে আসলাম। দেখি মম বলছে, কার এত বড় সাহস আমার লোককে এমন জঘন্যভাবে মারে? ভাই, তুমি মানুষটা গিয়ে দাও আর পুলিশকে ইনফর্ম করে দাও, যেভাবে হোক খুনিকে বের করতেই হবে। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, ওনারা তদন্ত চালিয়ে দিয়েছে। আমাকে দেখে মম কিছু না বলে বের হয়ে গেল। আমি নিজের রুমে এসে ভিলেন মার্কা হাসি দিলাম। ভাবছেন আমি হাসছি কেন? তাহলে চলেন। গতকাল রাতে আমি ফোনে ফেসবুকিং করছিলাম। হঠাৎ করে সদর দরজা খোলা শব্দ পাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। আমি দরজা খুলে দেখি রহমত বের হয়ে যাচ্ছে। ওকে দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ ও চাচ্চুর সাথে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। আমি রহমতের পিছনে পিছনে ফলো করতে লাগলাম। রহমত বাসা থেকে বের হয়ে তাড়াতাড়ি করে হেঁটে চলে যেতে লাগলো। আমি ওর পিছনে পিছনে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম। রহমত পিছনে ঘুরতেই আমি গাছের পিছনে লুকিয়ে পড়লাম। রহমত চারিদিকে ভালো করে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলো। আমি ওর পিছন নিতে নিতে ওর কাছে একটা গাছের পিছনে লুকিয়ে গেলাম। রহমত কারোর সাথে কথা বলতে লাগলো। রহমত বলছে, ভাই তুই আবার এখানে কেন এসেছিস? স্যার জানলে তোকে মেরে ফেলবে। ওই লোকটা বলছে, আমার টাকা প্রয়োজন, আমাকে টাকা দে, আমি এখান থেকে চলে যাব। আর তোর স্যারকে বলিস, আর আমাকে মারার হুমকি দিলে আমি সব পর্দা ফাঁস করে দেব। রহমত ওর ভাইয়ের মুখ চেপে ধরে চুপ করিয়ে দিয়ে টাকা দিয়ে বিদায় করে দিল। রহমত আবারও ঘুরে বাসায় আসার জন্য রওনা হয়। হাতে হ্যান্ড গ্লোভ পরে নিলাম। পিছন থেকে রহমতের ঘাড় ধরে ওখানে চাপ দিয়ে অজ্ঞান করে দিলাম। রহমতকে টেনে নিয়ে যেতে লাগলাম। নদীর কিনারে নিয়ে এসে মুখে পানি দিতে লাগলাম। রহমতের জ্ঞান ফেরে সে বলে ওঠে, কে কে তুই? কুত্তার বাচ্চা, আমাকে চিনিস না? যাকে তুই বিনা অপরাধে জেলে পাঠিয়েছিলি, সেই ছেলেটাই আমি। আমার কথা শুনে রহমত হতভম্ব হয়ে গেল। রহমত উঠে আমাকে জড়িয়ে ধরে বলে, আকাশ বাবা, তুমি বেঁচে আছো? বাবা, আমরা তো জানি তুমি মারা গেছো। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন তোমাকে বাধ্য হয়ে ফাঁসি দিয়েছিলাম। রহমতের কথা শুনে রেগে গলা চেপে ধরে বললাম, ক্ষমা কখনোই না। তোর জন্য আমি আমার ফ্যামিলি থেকে আলাদা, সবার কাছে আমি একজন খুনি, আর আমি কি না তোকে ছেড়ে দেব? রহমত আমার কাছে আকুতি মিনতি করতে লাগলো। আমি রহমতকে ছেড়ে দিয়ে বললাম, তুই বাঁচতে পারিস, যা, তোকে ছেড়ে দিলাম। তুই যদি পালিয়ে যেতে পারিস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না।
আমার কথা শুনে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। কিছু দূরে যেতে পায়ের সাথে দড়িয়ে লাগিয়ে দেওয়া দড়িটা টান দিলাম। রহমত ঠাস করে পড়ে গাছের সাথে ধাক্কা খেলো। গাছের ডাল পেটের ভিতরে ঢুকে পড়লো। ফোনের লাইট ধরলেই দেখি ওর মুখ দিয়ে রক্ত পড়ছে। কাছে গিয়ে বললাম, মরার আগে আমার চেহারা দেখে যা। কথাটা বলে আমি মুখের দিকে লাইট ধরলাম। সাথে সাথে রহমত চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাস চেক করে বুঝলাম উপরে চলে গেছে। আমি ওর পায়ের দড়ি খুলে ফেললাম, আগুন দিয়ে দড়ি পুড়িয়ে ফেললাম। তারপর ছাইগুলো পানিতে ভাসিয়ে দিলাম। একেবারে পরিষ্কার হয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে জুতো সব পরিষ্কার করে রুমে ঢুকে ঘুমিয়ে পড়লাম। ড্যাড কল দিল। ভাবনা জগৎ থেকে বের হয়ে কল রিসিভ করলাম। হ্যালো ড্যাড। কি করছো? বসে আছি, তুমি কি করো? তোমার কথা ভাবছি কবে আসবে, একা ভালো লাগছে না। আসবো ড্যাড, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাব। কি সারপ্রাইজ? আছে আছে, এখন বলবো না। বলো শুনি, কি সারপ্রাইজ? ড্যাড, সারপ্রাইজের কথা বলে দিলে কি সারপ্রাইজ থাকে? ওকে, অপেক্ষায় থাকলাম। জিমে যাও নাই? যাবো ভাবলাম, তোমাকে জাগিয়ে দেই। ওকে, এখন যাও, আমি নামাজ পড়ে নেই। আমি কলটা কেটে দিয়ে ওয়াশরুমে এসে গোসল করলাম। অজু করে নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়া শেষ করে বাইরে এসে হাঁটাহাঁটি করতে লাগলাম। আমার দিকে চাচ্চু তাকিয়ে থাকলো। আমি দেখেও না দেখার ভান করে হাঁটাহাঁটি করতে লাগলাম। চাচ্চু চলে গেল। আমি বাসা থেকে বের হয়ে গেলাম। হাঁটাহাঁটি করে বটগাছের কাছে গিয়ে বসে থাকলাম। ওইখান দিয়ে মম যাচ্ছিল। আমাকে দেখে গাড়ি থামিয়ে বলল, এখানে কি করছো? আসলে ভালো লাগছে না, এখানে বসে আছি তাই ভালো লাগছে। বাসায় চলো, খাবার নিয়ে নিবে। ক্ষুধা নাই, সকাল থেকে আপনাকে অনেক চিন্তিত লাগছে। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, বাসায় চলো, গাড়িতে আসো। আমি নিচে নেমে মমের গাড়িতে উঠলাম। দেখি গাড়ির ভিতরে আব্বুও বসে আছে। আমি ড্রাইভারের সামনে গিয়ে বসলাম। ড্রাইভারকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আমি ড্রাইভারকে বললাম, আপনাকে দেখে ঠিক লাগছে না, আপনি এখানে বসেন, আমি ড্রাইভিং করি। আমার কথা শেষ হতে না হতে ড্রাইভার পড়ে গেল। আমি সাথে সাথে ধরে ফেললাম। আমি ড্রাইভারকে পাশের সিটে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভিং করতে লাগলাম। আব্বু ভয়ে বলল, এটা কি হলো? মাস্টার, আপনি চালাতে পারবেন? আমার অ্যাক্সিডেন্ট করে দিয়েন না। কী ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে হসপিটালে নিয়ে যেতে লাগলাম। আব্বু চিল্লাতে লাগলো। আমি হসপিটালের সামনে গাড়ি থামিয়ে ড্রাইভারকে কোলে তুলে নিয়ে যেতে লাগলাম। হসপিটালের ভিতরে নেওয়ার আগেই ড্রাইভারের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মম, আব্বু নেমে পড়ল। মম চেক করে বলল, ড্যাড, হোয়াট? ওকে তো সুস্থ দেখলাম, হঠাৎ করে মারা গেল। আমার মনে হচ্ছে রহমতকে যে মারছে সেই ওকে মারছে। ওনার বাড়ি কোথায়? ওনার লাশ পাঠিয়ে দিতে হবে। না, এটা করা যাবে না, পুলিশের হাতে তুলে দিতে হবে। আমি এক্ষুনি পুলিশকে কল দিচ্ছি, আপনি গাড়ির ভিতরে বসিয়ে দেন। আমি গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে ভাবতে লাগলাম, আমি তো ওনাকে খুন করিনি। ওনার মুখ দিয়ে তো ফেনা বের হচ্ছে, তার মানে কেউ ওনাকে বিষ খাইয়েছে। আমি মমকে বললাম, ওনার মুখ দিয়ে তো ফেনা বের হচ্ছে, মনে হয় ওনাকে কেউ বিষ খাইয়েছে। নিশ্চয়ই ড্রাইভার কিছু জেনে গিয়েছিল। এই কাজগুলো কে করছে, যদি একবার ধরতে পারি ওর খবর করে ছাড়বো। পুলিশ চলে আসলো। মম, আব্বু, আমি সব কিছুই খুলে বললাম। পুলিশ গাড়িটা আর লাশটা নিয়ে গেল। আমি মম আব্বু হাঁটতে লাগলাম। আব্বু একটা ভ্যান থামালো। মম উঠে পড়ল। আরেক পাশে আব্বু উঠল। আমি মমের কাছে বসলাম। মম আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি মমের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলাম। মম কিছু না বলে আব্বুর সাথে কথা বলতে লাগলো। আমি ভাবতে লাগলাম, এই খুনটা করলো কে? ওনাকে খুন করে এদের কি লাভ? ব্যাপারটা দেখতে হবে। আমি কথাগুলো ভাবলাম। ভাঙ্গা জায়গায় হুট করে ভ্যানটা নড়ে ওঠে। আমি ভ্যান থেকে পড়ে যাই। মম চিৎকার করে ওঠে। বাবু, আমি ভ্যান থেকে পড়ে আমার হাত পা ছিলে গেল। মম রেগে ভ্যানওয়ালাকে মারতে যাবে। আমি সাথে সাথে বলে উঠলাম, আন্টি থামেন, ওনাকে মারবেন না। আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছি। আমার মুখ থেকে আন্টি ডাক শুনে মম কিছুক্ষণ চুপ থেকে আমার কাছে এসে আঁচল ছিঁড়ে আমার পায়ে হাতে বেঁধে দিল। আমি বললাম, আহ। আমার মুখ থেকে শুনে মম
আমার কপালে চুমু দিল, আমাকে হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আই এম সরি, আমি ঠিকভাবে ধরি নাই, ধরলে পড়ে যেত না। সরি বাবু। মম কথাগুলো বলে কান্না করতে লাগলো। আমি মমকে বললাম, আন্টি কান্না করবেন না তো, আপনার দোষ না, আমি নিজেকে সামলাতে পারিনি, প্লিজ কান্না করবেন না। মম আমাকে জড়িয়ে ধরে থাকলো আর কান্না করতে লাগলো। আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে। আমি মমকে কানে কানে বললাম, মম কান্না থামাও, মামা দেখছে। আমার কথা শুনে সাথে সাথে চোখ মুছে নিয়ে আমাকে ধরে থাকলো। বাসার সামনে নামিয়ে দিলে মম আমাকে ধরে নামিয়ে দিল। আব্বু ভাড়া দিয়ে দিল। আমাকে ধরে মম ভিতরে নিয়ে যেতে লাগলো। ভিতরে গিয়ে মম বলে ওঠে, টিয়া ফার্স্ট এডটা নিয়ে আয় তো মা। টিয়া দৌড়ে ফার্স্ট বক্স নিয়ে আসতে লাগলো। মম আম্মু এসেছে, বলল, কি হয়েছে বাবা? ভ্যান থেকে পড়ে গিয়েছিল। টিয়া ফার্স্ট বক্স নিয়ে আসলো। মম আবার কাটা জায়গাগুলোর কাপড় খুলে পরিষ্কার করতে লাগলো। আমি মমকে জড়িয়ে ধরলাম। মম আমার মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো আর আরেক হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো। বাবু হয়ে গেছে, আমি এইসব লাগাবো না। বাচ্চাদের মতো করো না, তুমি যথেষ্ট বড় হয়েছো এখন। আমি কান্না করতে লাগলাম। সবার দিকে তাকাতে দেখি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সাথে সাথে মমকে ছেড়ে দিলাম। মম আমার কাটা জায়গায় ফু দিতে লাগলো। চাচ্চু কিছু বলতে গেলে বলে, পরে বলো, ব্যান্ডেজটা করিনি। রাহেলা সত্যি করে বল, এই ছেলের সাথে তোর কি সম্পর্ক? দেখ, এই ছেলেকে যে তুই আগে থেকে চেনোস এইটার কোনো সন্দেহ নাই, কিন্তু কি হয় তোর? আমার কিছুই হয় না, ওনার মন ভালো তাই আমার কেয়ার করে। আমি কথাটা বলে মমকে ব্যান্ডেজ করতে না দিয়ে মন খারাপ করে চলে যেতে লাগলাম। তখনই মম বলে ওঠে, ও আমার সন্তান আয়ান। মমের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। আমি পিছনের দিকে তাকাতেই মম বলল, ও এখানে এসেছে আমাকে নিয়ে যেতে, তাই এখানে শিক্ষক হয়ে এসেছে। কি তোর ছেলে? হ্যাঁ। মমের কথা শুনে সবাই খুশি হলেও চাচ্চুর মুখের হাসি যেন এক নিমিষেই হারিয়ে গেল। আম্মু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে আগে কেন বলো নাই? আমাকে তো একবার বলতে পারতে, মামি আমি আপনার ভাগিনা। রাফিও আমাকে জড়িয়ে ধরে বলল, সরি ব্রাদার, আমাকে আগে বলতে পারতে, আমি বুঝতে না পেরে তোমার গায়ে হাত তুলেছি। সমস্যা নেই ভাইয়া, আমি আপনার ছোট ভাই, আমাকে মারতেই পারেন। সরি ভাইয়া, আমি আপনাকে ভুল ভাবছি। আমিও সরি। ইটস ওকে, আর কেউ সরি বলবেন না প্লিজ। আয়ান তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি তো, আমি যেই জন্য এসেছি সেইটা সম্পূর্ণ না করে আমি যাব না। আয়ান এখান থেকে আমার কোনোভাবে যাওয়া সম্ভব না। আমি এখানে চেয়ারম্যান, আমার অনেক দায়িত্ব, আর আমার শত্রুর অভাব নেই। মম আমি যাব না বলেছি তো, আমি ড্যাডকে সারপ্রাইজ দিতে চেয়েছি, আমি সেইটা না নিয়ে যাব না। মম আমার কথা শুনে রেগে বলল, আরে তুমি কি বোঝাতে পারো না? বাংলা কথা আমি বলছি তো, আমি যাব না। মম আমিও তোমার সন্তান, তোমার জিদ থাকলে আমারও আছে। প্লিজ জেদ করো না, অলরেডি দেখতে পারছো 2টা খুন হয়ে গেছে। আর যদি কেউ জানে তুমি আমার সন্তান, তোমাকে মেরে ফেলার প্ল্যান করবে। তুমি কি বুঝতে পারছো? তোমার ভালোবাসা, তোমার ছায়া যতদিন আমার উপরে আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখান থেকে কোথাও যাব না, গেলে তোমাকে নিয়ে এখান থেকে বের হব, এইটাই আমার শেষ কথা। আমি কথাগুলো বলে রুমে চলে গেলাম। চাচ্চু মমকে বলল, তোর ছেলে এসেছে আরেক ঝামেলা পাকাচ্ছে। এই ছেলেকে যেভাবে হোক এখান থেকে বিদায় করতে হবে। এই বাপ ছেলে একটা সাইকো, কখনোই কারো কথা শোনে না। যা একবার মনের ভেতরে নিবে ওইটাই করে ছাড়ে। ভাবি ওকে কোনো আদর করবেন না, কাজের লোকের মতো ট্রিট করবেন। কি বলো? আমাদের একমাত্র ভাগিনা আর আমরা তার সাথে খারাপ ব্যবহার করব? এটা আমি পারবো না। তুমি বুঝতে পারছো না ভাবি, ওই আদর পাইলে আরও এখানে থাকবে। থাকুক না, ও মামা বাড়ি, ও এসেছে, সমস্যা কোথায়? ওর যদি কিছু হয় পুরো গ্রাম ধ্বংস করে দিবে। কে? ফুপি, তোমার সামনে কার আবার এত বড় সাহস? আমার কাজ আছে। মম চলে গেলে যে যার মতো চলে গেল। চাচ্চু আব্বুকে বলল, বুঝতে পারছো কিছু ভাইজান? ওর মা এসেছে এখানে মালিক হয়ে গেছে, আবার ছেলে এসেছে,
আমাদের সন্তানরা কি সারা জীবন ওদের মা ছেলের গোলামি করবে নাকি? আব্বু কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমি খাটের উপরে বসে থেকে ভাবছি। হঠাৎ আইডিয়া আসলো, ড্রাইভার সকালে কি খেয়েছিল এইটা বের করতে হবে। আমি রুম থেকে বের হয়ে গেলাম, ড্রাইভারদের থাকার জায়গায় চলে গেলাম। ওদের ওখানকার সব কিছুই ভালোভাবে দেখতে লাগলাম। হঠাৎ করে কেউ আমার কাঁধে হাত রাখতেই আমি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখি চাচ্চু। আমাকে দেখে বলল, এখানে কি করছো? রুমে থাকতে ভালো লাগছে না, তাই একটু হাঁটাহাঁটি করছি। যাও, তোমাকে খাবার খেতে ডাকে। আপনি খাবেন না? না, তুমি যাও। আমি আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসলাম। বাসার ভিতরে গেলে আম্মু বসতে বলল। আমি বসলে মম আমাকে খাইয়ে দিতে লাগলো। আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা বের করলাম, কল রিসিভ করে বললাম, হ্যালো ড্যাড। কি করো? খাবার খাই, তুমি কি করো? অফিসে আসলাম। আয়ান, কিছু ফাইল দেখছিস না? তুমি 2 নম্বর প্রজেক্টের ফাইলগুলো কোথায় রাখছো? ওইটা আমার রুমে আছে। ড্যাড, আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাও তো। আচ্ছা, ম্যানেজারকে বলে দিব। ওকে, খাবার খাও। ড্যাড, আগে খাবারটা খেয়ে তারপর কাজে মনোযোগ দাও। ঠিক আছে বাবু, সাবধানে থেকো, ভালো থেকো। তুমিও সাবধানে থেকো আর ভালো থেকো। আয়ান কবে আসবে? তোমাকে ছাড়া একদম ভালো লাগছে না। ওহো ড্যাড, আমাকে ছেড়ে থাকার অভ্যাস করো। আমি এখন নেই, একটু এনজয় করো। একটা মায়ের দিব। সাথে সাথে আমার মাথায় একটা থাপ্পড় পড়ল। আমি সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে বললাম, ড্যাড রাখছি। কলটা কেটে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, মানে মম, আমি মজা করেছি। ড্যাড যাবে না তো? হুদাই ড্যাডকে রাগানোর জন্য বলেছি। ফাজিল পোড়া, তা টাকা দিয়ে কি করবে? ড্যাডের জন্য মেয়ে দেখব। আমার কথায় তিয়া, আম্মু, আতিয়া হাসতে লাগলো। মম রেগে বলল, খুঁজো, আমার এখানে এসেছো, ঝামেলা করছো কেন? তোমার ড্যাডের কি গার্লফ্রেন্ড অভাব নাকি? মম মিথ্যা অভিযোগ দিও না, ড্যাড অনেক ভালো। ড্যাড তোমাকে অনেক ভালোবাসে। জাস্ট শাট আপ। আমি আর কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে পড়লাম। ফোনে SMS চেক করে দেখি টাকা চলে এসেছে। তিয়া আতিয়াকে বলল, তিয়া, আতিয়া, খাবার খেয়ে রেডি হয়ে নাও। তোমাদের দুজনকে নিয়ে শপিং করতে যাব। যা ইচ্ছা মন তাই তাই কিনতে পারবে। সত্যি? হ্যাঁ। 1 লাখের ভিতরে যেন শপিং হয়। আমি কি বড়লোক নাকি যে এত টাকা পাবো? যা বললাম সেটাই করো, আর সাহেব ওদের পিছনে লোক লাগিয়ে দিও। মম, আমি বাচ্চা না যে আমার পিছনে মানুষ লাগাতে হবে। তুমি আমার কাছে বাচ্চাই। ধ্যাত মম, বাচ্চা বলো না। আমি 25 বছরের যুবক হয়ে গেছি। আমার কথা শুনে হঠাৎ খেয়াল করলাম আম্মুর মুখটা হঠাৎ করেই বন্ধ করে ফেলল। চোখের পানিগুলো টলমল করছে। খাবার খাওয়া বাদ দিয়ে ভাতগুলো নাড়াচাড়া করতে লাগলো। আমি আম্মুকে বললাম, মামি আপনি ঠিক আছেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছেন। আমার কথা শুনে আম্মু কেঁদে ফেলল। আতিয়া আম্মুকে ধরে বলল, আব্বু, আবার ছোট ভাইয়ের কথা ভাবছো? আজ আমার ছেলেটা বেঁচে থাকলে ঠিক আয়ানের মতো এত বড় হতো। কথাটা বলে হাউ মাউ করে কান্না করতে লাগলো। আমি আম্মুর চোখের পানি দেখে নিজেকে সামলাতে পারলাম না। আম্মুর কাছে এসে হাঁটু গেড়ে বসে হাত ধরে বললাম, মামি কান্না করবেন না, আপনার ছেলের কি হয়েছে? উফ, কি নাটক শুরু করলে! একটা খুনির জন্য এত মায়া কোথা থেকে আসে? এই খেয়ে কলেজে যাও, এসব ন্যাকামি আমার সামনে করবে না তো। আম্মু আব্বুর কথা শুনে হাত ধুয়ে মুখের আঁচল ঢেকে কান্না করতে করতে চলে গেল। আমি ওইখানে দাঁড়িয়ে না থেকে বাইরে চলে আসলাম। রাগে সামনের গাছটাতে ঘুষি মারলাম। মনে মনে ভাবলাম, আব্বু আমাকে এত ঘৃণা করে। আমি খুনির জন্য আমার কান্না করা ন্যাকামি হয়ে গেল। আমার অনেক রাগ হতে লাগলো। হঠাৎ করেই পিছন থেকে তিয়া এসে বলল, ভাইয়া চলো। আমি তিয়ার কণ্ঠ শুনে পিছনে ঘুরে তাকালাম। ওদের দেখে নিজেকে শান্ত করে বললাম, চলো। 3 জন বাসা থেকে বের হয়ে একটা ভ্যান নিয়ে 3 জনে যাচ্ছে। তিয়া আমার শার্ট শক্ত করে ধরলো। আমি অবাক হয়ে বললাম, এভাবে ধরছো কেন? একবার তো ভ্যান থেকে পড়ে গিয়েছিলেন, এবার যদি পড়ো তাহলে হাত পা একটাও আস্ত থাকবে না। ও আচ্ছা। 3 জন ব্যাংকের সামনে এসে নামলাম। আমি ভিতরে গিয়ে টাকা বের করলাম।
তিনজনে মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। দুইজন নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনতে লাগলো। প্রথমে কিনতে না চাইলেও আমি জোর করলাম, পরে পছন্দ মতো কিনতে লাগলো। কসমেটিক্স দোকানে গিয়ে দোকানদারকে বললাম, ওদের যা পছন্দ হয় সব দিয়ে দিবেন, তোমরা এখানে থাকো, আমি আসছি। আমি মার্কেটের পিছনে চলে গেলাম। চাচ্চুর বন্ধুকে জঙ্গলের দিকে যেতে দেখে আমি যেতে লাগলাম লোকটার পিছন করতে করতে। একটা পুরনো ভাঙ্গা বাড়ি দেখে অবাক হলাম। ছোটবেলায় এখানে একবার এসেছিলাম। আব্বু চাচ্চু এখানে আসতে নিষেধ করেছিল। এখানে নাকি ভূত আছে, ভূতের কারণে এখানে কেউ আসার সাহস পেত না। আর সেই বাড়িতে উনি কী করে? আমি ওনার পিছনে পিছনে বাসার কাছে গেলে শুনতে পেলাম, গুড, ড্রাইভারকে মারছস। এখন এক কাজ কর, যত তাড়াতাড়ি পারোস রাহেলাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা কর। আর আমাদের বাসায় শিক্ষক হিসাবে আছে ওই রাহেলার ছেলে, ওকে সুযোগ পেলে সরিয়ে দিস। চাচ্চুর কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি আর ওখানে 1 মিনিট অপেক্ষা না করে বের হয়ে চলে আসলাম। জঙ্গলের ভিতর থেকে দৌড়ে বের হয়ে আসলাম। আমি নিজেকে স্বাভাবিক করে শরীর ভালো করে পরিষ্কার করে কসমেটিক্সের দোকানের সামনে গেলাম। তিয়া বলে ওঠে, ভাইয়া কোথায় গিয়েছিলেন? আমি তো ভেবেছিলাম আমাদের রেখে চলে গেছেন নাকি। আরে না, পালিয়ে কেন যাব, একটু ইয়ে করে আসলাম। ও বুঝছি। হয়েছে তোমাদের? হ্যাঁ। আমি বিল দিয়ে জুতার দোকানে চলে গেলাম। ওদের সব কিছু মার্কেট করে দিলাম। লাস্টের দিকে তিয়াকে বললাম, তিয়া আতিয়া চলো, মম মামি মামাদের জন্য শপিং করি। আমার কথা শুনে আমার সাথে যেতে লাগলো। আমি সব কিছুই নিজেই পছন্দ করে কিনলাম। কেনা শেষ করে 2টা ভ্যান ভাড়া করলাম। একটাতে শপিং ব্যাগ আর তিয়া চলে গেল, আরেকটাতে আমি আর আতিয়া যেতে লাগলাম। বাসার সামনে এসে গাড়ি ভাড়া দিয়ে দিলাম। 3 জনের শপিং ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলাম। সবাই হা করে তাকিয়ে আছে। মম আম্মু বলে ওঠে, কি রে, তোরা কি পুরো মার্কেট নিয়ে এসেছিস নাকি? আমি জানতাম তাই হয়েছে। মম রেগে যাও কেন? ভাবছি রে টাকার মর্ম বোঝো। মম আমার বোনদের আমি কিনে দিয়েছি, এইটাতে আমার মনে যে আনন্দ হচ্ছে সেই আনন্দের দাম টাকা দিয়ে কেনা যাবে না। আমার কথা শুনে আতিয়া তিয়া খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওদেরকে বললাম, হয়েছে, যাও তোমাদের ড্রেস আপ চেক করো। আমি ওনাদেরগুলো দিয়ে দেই। আমি আব্বুর কাছে এসে পাঞ্জাবি পায়জামা দিয়ে বললাম, মামা এইটা আপনার জন্য নিয়ে এসেছি, জানি না পছন্দ হবে কি না। যদি আপনি এইটা পরে নামাজ পড়তেন তাহলে অনেক খুশি হতাম। আব্বু খুশি হয়ে আয়ানের হাত থেকে শপিং ব্যাগ নিল। চাচ্চুর কাছে গেলাম। চাচ্চু মুখে হাসি রেখে ধন্যবাদ দিল। আমি আম্মুর কাছে এসে বললাম, এইটা আমার প্রথম ইনকামের টাকা। আমার ইচ্ছা ছিল আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমার ফ্যামিলিকে গিফট করব। মামি এইটা যদি তুমি খুশি হয়ে নিতে আমি অনেক খুশি হতাম। আম্মু আমার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে ভাবতে লাগলো, কি হয়েছে আমার? কেন মনে হচ্ছে আয়ান আমার খুব চেনা? আমার বুকের ভেতরটা এত শান্তি অনুভব কেন হচ্ছে? কেন মনে হচ্ছে এই স্পর্শটা অনেক চেনা? না, আমি যা ভাবছি তা কি করে হয়? এটা তো রাহেলার ছেলে। না না, এসব কি যে ভাবি না। আমি আম্মুকে ছেড়ে দিলাম। আম্মু আমার হাত থেকে নিয়ে বলল, আমার অনেক পছন্দ হয়েছে। ছেলে নিয়ে এসেছে, এটা না পছন্দ হওয়ার কোনো উপায় আছে? আমি হাসলাম। রাফির কাছে এসে দিলাম। রাফি খুশি হয়ে নিল। মমের কাছে গেলাম। মম ল্যাপটপ নিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে গেল। আমি মমের কোল থেকে ল্যাপটপ সরিয়ে বললাম, এইটা ড্যাডের টাকায় কেনা না, আমি প্রথম ইনকাম করেছিলাম, তখন এই টাকা ব্যাংকে রেখেছিলাম, সেই টাকা নিয়ে তোমাদের গিফট করেছি। সত্যি নাকি আমাকে মিথ্যা বলা হচ্ছে? আল্লাহর কসম। আমার কথা শুনে মম আমার হাত থেকে নিয়ে নিল। শাড়িটা বের করে বলল, অনেক সুন্দর হয়েছে। মম আই লাভ ইউ। আমার কথা শুনে মম আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ টু। এখন সিলেট চলে যাও। আসলে মম তুমি কেমন জানো, ধুর ভাল লাগে না। কথাটা বলে রেগে রুমে চলে আসলাম। আম্মু মমকে বলল, রাহেলা বারবার ছেলেটাকে চলে যেতে বলো কেন? ও এখানে সবার সাথে থাকলে ভালো লাগছে, থাকুক না।
আর আয়ান যে তোমার ছেলে এটাই তো কেউ জানে না, মাস্টার হিসেবে তো জানে। ভাবি, আপনি বুঝতে পারছেন না, ওই আমার একমাত্র সন্তান। ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর ওর ড্যাডকে আমি কি জবাব দেব? ওই আমাদের চোখের মণি। চোখের মণি তো তুই, আবার ওদের ছেড়ে এখানে কেন চলে আসলি? আজও তো বললি না কেন এখানে চলে আসলি। প্রেম করে তো বের হয়ে গেছিলি সবার মুখের চুনকালি দিয়ে। জাস্ট শাট আপ। তোকে বলতে হবে নাকি? আমি কাউকে কোনো কিছু বলতে বাধ্য না, বুঝলি? কেন, আমরা ভাই হয়ে কি জানতে পারি না নাকি? হঠাৎ করে এখানে এসে সব ক্ষমতা নিজের দখলে নিয়ে নিলি। তুই কি বলতে চাস? আমি কি এইসব নিতে চাইছি? বাবা আমার নামে সব কিছু করার দিয়ে গেছে। এখানে আমার কি দোষ? আমাকে চেয়ারম্যান বানাতে বাবা সাহায্য করছে। আমি কি একবার বলেছিলাম আমাকে এইসব দিতে? আর ওয়েট, তোর কথা বলার ধরন এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। কাহিনী কি রে? তুই কি আমার উপরে রেগে আছিস নাকি? এই দুজন থাম তো, অনেক ক্ষুধা লাগছে। সালমা খেতে দাও তো। সবাই খেতে এসো। রাহেলা, আয়ানকে ডাক দে, বেচারা অভিমান করেছে। চিন্তা করো না, খাওয়া দিলে সব রাগ চলে যাবে। আতিয়া, তিয়া, নিচে এসো, খেয়ে যাও। মমের কথা শুনে তিয়া আতিয়া দৌড়ে নিচে আসলো, সবার সাথেই খেতে বসলো। মম খাবার নিয়ে এসেছে, আমার রুমে চলে আসলো। রুমে এসে দেখে আমি উপর হয়ে শুয়ে আছি। আমার কাঁধে হাত দিতেই আমি উঠে পড়লাম। রাগ করছো? দেখো, তুমি বুঝতে পারছো না এখানে থাকা নিরাপদ না। তোমরাও নিরাপদ না। আমি ছেলে হয়ে কিভাবে তোমাকে বিপদে রেখে চলে যাব? আমার মৃত্যু আমি ভয় পাই না, আমি তোমার মৃত্যুতে ভয় পাই। তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার কিছু হলে আমরা বাঁচবো না। মমের কথা শুনে আমি থমকে গেলাম। মনে মনে ভাবলাম, মম, তুমি তো জানো না আমি তোমার আসল সন্তান না। তোমার আসল সন্তান কবে মারা গেছে। যদি কখনো সত্যিটা জানো, আল্লাহ জানে তুমি সহ্য করতে পারবে কি না। আমি কথাগুলো ভাবছিলাম। মম আমার মুখে এক লোকমা ভাত দিয়ে বলল, কি ভাবো? এত চিন্তা ভাবনা বাদ দাও, আমার কিছুই হবে না। আচ্ছা মম, তুমি আমাদের ছেড়ে চলে আসলে কেন? তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? তুমি তো দেখছি এখানে অনেক ভালো আছো আমাদের ছেড়ে। মম, ড্যাড তোমায় অনেক ভালোবাসে। তুমি ড্যাডের ভালোবাসা কেন বুঝতে চাও না? আমার কথা শুনে মম বলে ওঠে, 12 বছর আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা হামলা করেছিল তোমার ড্যাডের শত্রুরা। তুমি গুরুতর আহত হয়ে গিয়েছিলে। তোমার ড্যাড জেল থেকে বের হলে তুমি তখন মোটামুটি সুস্থ হয়ে যাও। একদিন তোমাকে তোমার ড্যাড হসপিটাল থেকে নিয়ে আসে। আমি তোমার ড্যাডকে বলেছিলাম আমরা নতুন করে জীবন শুরু করব, এইসব মাফিয়ার কাজকর্ম ছেড়ে দিতে। তোমার ড্যাড আমার কথা শোনে নাই, আমার সাথে ঝগড়া করতে থাকতো। দ্বিতীয় আবার যখন ঝামেলা হলো, তখন আমি তোমাকে নিয়ে চলে আসতে চাইলাম। তুমি আমার সাথে আসো নাই, রেগে সেই যে চলে এসেছিলাম। তাই বলে এভাবে চলে আসবে? কি করতাম? তুমি সন্তান হয়েও মায়ের থেকে বাবার প্রতি বেশি ভালোবাসা দেখালে, আর আমার অনেক রাগ জিদ উঠে গিয়েছিল। আর এখানে এসেছো সব কিছু এলোমেলো। বাবা হঠাৎ করে আমার নামে সব কিছু লিখে দিয়েছে। এখানে সব কিছু সামলাতে সামলাতে সময় যাচ্ছে। ভেবেছিলাম তোমার ড্যাড নিজেকে শুধরে নিয়ে আমাকে নিয়ে যাবে, কিন্তু না, তোমার ড্যাড আসে নাই। যে পর্যন্ত তোমার ড্যাড এখান থেকে আমাকে নিয়ে না যাবে, ততদিন আমি এখান থেকে যাব না। আর আমার দেখো কি ভাগ্য, এইসব খুনাখুনি থেকে ভাড়াতে চাইলাম, অথচ আমি যেখানে যাই সেখানেই এইসব। মমের কথা শুনতে শুনতে আমার খাওয়া শেষ হয়ে গেল। মম আমাকে পানি খাইয়ে চলে গেল। আমি মমের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলাম। আমি খাটের উপরে শুয়ে থেকে ভাবতে লাগলাম। হঠাৎ করেই ড্যাডের কল আসলো। কলটা রিসিভ করলাম। কি করছো? শুয়ে আছি। তুমি? অফিসে। ড্যাড, তোমাকে একবার আমার এখানে আসতে হবে। কেন? আমি তোমাকে ঠিকানা দিয়ে রাখবো। তোমার যখন ছুটি থাকবে চলে আসো। আচ্ছা, তুমি যা বলছো আমি না গিয়ে পারি? লাভ ইউ ড্যাড। লাভ ইউ টু। আচ্ছা ড্যাড, রাখছি। আমি কলটা কেটে রুম থেকে বের হয়ে গেলাম। মমের পাশে গিয়ে মমের কোলে মাথা দিলাম। মম আমার উপরে ল্যাপটপ রেখে বলল, কি হয়েছে? কিছু না। ভাইয়া, পা টিপে দিব? ধ্যাত না। আচ্ছা, আতিয়ার আম্মু বুঝলাম বড় মামি, বাট তিয়া তোমার আম্মু কোথায়? আমার কথা শুনে তিয়ার মন খারাপ হয়ে গেল। তিয়া বলে উঠল, আমার আম্মু আব্বু নানা বাড়ি থাকে, আমি শুধু এখানে থাকি। কেন? বড় চাচুর সাথে আব্বু পড়তো না, তাই আম্মু আব্বু নানা
ওইখানে জায়গা কিনে ওইখানে থাকে, আর আমি এখানে সবার সাথে থাকি। ও আচ্ছা। আম্মু আব্বুর সাথে দেখা করতে যাবে। মামা মামি তো আমাকে চেনে না। আরে চেনে, তোমাকে আম্মু আব্বু যেতে বলেছে। ওনারা তো শুনে অনেক খুশি, বাট ফুপিকে আর চাচুদের গালাগালি করছে। কেন? মমের দিকে তাকাতেই দেখি মম নিচের দিকে তাকিয়ে আছে। তিয়া আমাকে কাছে ডাকলো। আমি কাছে গেলে কানে কানে বলল, কারণ আব্বু আম্মু ধারণা চাচু ফুপির জন্য তোমার ক্ষতি হতে পারে। চাচুদের দেখতেই পারে না, তাই তোমাকে ওইখানে যেতে বলেছে। ও আচ্ছা, বাট ওনাদের দেখতে পারে না কেন? আমার সাথে চলেন, পরে গাড়ির ভেতরে সব বলবো। আচ্ছা মম, আমি ছোট মামার ওইখানে যাব। আচ্ছা যাও, বাট সাবধানে যেও। ওকে। আমিও যাব তাহলে। ওকে চলো, তিনজনে গেলে ভালো হবে। আমরা দুজন রেডি হয়ে নেই, আপনিও রেডি হয়ে নেন। আমি রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, শার্ট প্যান্ট পরিবর্তন করে নিলাম। তিয়া আতিয়া নিচে আসলো। আমি বসার রুমে গেলাম। তিয়া নামতে নামতে বলল, ভাইয়া, আপনাকে ব্ল্যাক ড্রেসে হিরো লাগছে। ধন্যবাদ পিচ্ছি। রাফি ভাইয়া, আপনার বাইকটা দিবেন? হ্যাঁ, নিয়ে যাও। আতিয়া, আমার রুম থেকে চাবি নিয়ে আয়। আমার কথা শুনে মম হাসতে লাগলো। সবাই ভ্রুকুচকে তাকালো। আমি মমকে বললাম, কি ব্যাপার, হাসছো কেন? এখানে তোমার ড্যাড থাকলেও হাসতো, তুমি চাচ্ছ অন্যজনের বাইক? মম হাসতে থাকলো। আমি মাথার চুল টানতে লজ্জায় বললাম, আমি কি বাইক এখানে কিনবো? আমি কি কখনো বাইক কিনেছি? সবই তো ড্যাড কিনে দিত। বুঝতে পারছি, আমি খোঁজ খবর নিয়ে দেখছি আপনি কিভাবে চলাফেরা করেন। আমার খোঁজ নিতে? ছেলেকে রেখে এসেছি, সেই কেমন আছে খোঁজ নিব না? ইয়ে মানে মম, আমি কিন্তু অনেক ভালো ছেলে। আসলে এখন ভালো হয়ে গেছো, এখানে এসেছো, ছোট রুমে থাকো, কোনো মার্কেট নাই, পায়ে হেঁটে চলাফেরা করো, দোকানে বসে চা খাও, ব্যাপারটা অনেক সুন্দর। তার মানে এত কিছু নজর রেখেছ? জি যান, এখন ঘুরে আসেন। মম সাবধানে থেকো, আমি যাচ্ছি। আমি তিয়া আর আতিয়া বাসা থেকে বের হয়ে বাইকে উঠে পড়লাম। আমার পিছনে আতিয়া বসতে যাবে। তিয়া বসে পড়ল। আতিয়া কিছু না বলে তিয়ার পরে বসলো। আমি বাইক চালাতে লাগলাম। তিয়া বলল, ভাইয়া, আমাকে বিয়ে করবে? তিয়ার কথা শুনে আমি ভেবাচাকা খেয়ে গেলাম। আমি সাথে সাথে বাইক থামালাম। তিয়া বলল, কি ব্যাপার ভাইয়া, গাড়ি থামালেন কেন? আমার কেন জানি মনে হলো তুমি আমাকে কিছু বলেছ। কই না তো। আমি আর কিছু না বলে বাইক চালাতে লাগলাম। আতিয়া আর তিয়া মিটিমিটি হাসতে লাগলো। আমি ওইদিকে পাত্তা না দিয়ে বাজারের ভিতরে দিয়ে মিষ্টি কিনলাম 10 কেজি, ফল কিনলাম। তিয়া আতিয়া বলল, এইসব কে নিবে? এত মিষ্টি কে খাবে? সারা গ্রামের জন্য নাকি? হুম। মামা একাই খেয়ে শেষ করবে। মানে? কিছু না, ধরো দুইজন এইটুকু কাজ কি করতে পারবে না? আচ্ছা, বাইকের তেল কোনটা ভালো হবে? সামনে ওই চাচার দোকান থেকে ভাইয়াকে তুলতে দেখেছি। আমি বাইক নিয়ে পেট্রোল কিনতে চলে গেলাম। ফুল ট্যাঙ্কি করে ওইখান থেকে বের হয়ে আসলাম। 1 গ্রাম পার করে চলে গেলাম চাচুর বাসার সামনে। তিয়া বলল, এখানে থামেন। আমি বাইক থামালাম। তিয়া গেট খুলে দিল। আমি ভিতরে বাইকটা থামালে দেখি চাচু বারান্দায় বসে আছে। কাকি রান্নাঘর থেকে আমাদের দিকে তাকালো। আমাদের দেখে কাছে আসতেই আমি বাইক থামিয়ে চাচুকে জড়িয়ে ধরলাম। সবাই অবাক হয়ে গেল। চাচু কেমন আছো? আমার মুখ থেকে চাচু ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। আরে ভাইয়া, কি বলেন? উনি তো আপনার মামা হবে। চাচু, আমি আকাশ, তোমার কলিজার টুকরা। আমি চাচুকে ছেড়ে চাচিকে জড়িয়ে ধরে বললাম, চাচি আম্মা কেমন আছেন? আমার মুখ থেকে চাচি আম্মা শুনে তিয়ার আম্মুর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চাচি আম্মা তো মেজু ভাইয়া বলতো। আয়ন ভাই, আপনি এসব কি বলছেন? চাচু আমার হাত ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। তিয়া মিষ্টি ফল ওর আম্মুর হাতে দিল। আমাদের পিছনে পিছনে যেতে লাগলো।
আমাকে রুমে ভিতরে নিয়ে আসলো। আমি শার্ট খুলে ফেললাম। আমার পিঠের পিছনের জন্মের দাগ দেখে। চাচ্চু কয়েক পা পিছিয়ে গেল। চাচ্চু আমাকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে দিতে বলে, হাব্বু তুই বেঁচে আসছোস? হাব্বু এতদিন কোথায় ছিলে? হাব্বু আমরা তো জানতাম তুই মারা গেছোস। সেদিন পুলিশের গাড়িতে বোম ব্লাস্ট হইলে তোর লাশ পাওয়া যায়। তাহলে ওই বাচ্চাটা কার ছিল? আমার সাথে আরেকজন ছোট আসামি ছিল, ওই ছেলেটাই হবে। আমাকে আগেই জামিন করে ড্যাড নিয়ে এসেছিল। আমার কথা শুনে চাচি বলে, ড্যাড কে বাপজান? অনেক ক্ষুধা লেগেছে, আপনার হাতে অনেক দিন ধরে বিরিয়ানি খাই না। আমার কথা শুনে চাচি আম্মা আমার কপালে চুমু দিয়ে বলে, আমাকে আগে বলবে না তুমি আসবে? তাহলে আমি তোমার জন্য সব রান্না করে রাখতাম। ওয়েট করো, আমি এখনই রান্না করছি। থাক, এখন যা রান্না করেছেন ওইটাই খাইয়ে দেন। চাচি আম্মা খুশি হয়ে খাবার বাড়তে চলে গেল। আতিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি বেঁচে আছো? ভাইয়া তুমি আমাকে আগে কেন বলো নাই? তুমি আমার ভাইয়া। পিচ্চি প্লিজ, তোমরা এইসব আর কাউকে বলো না। তাহলে পুপ্পিকে মম কেন বলছো? ওইটা বলতে পারবো না, ওইটা সিক্রেট। বাট তোমরা আমাকে কথা দাও, এইসব কাউকে বলবে না, আম্মু আব্বু কাউকে না। আমি আমার কাজ সম্পূর্ণ করে এখান থেকে মমকে নিয়ে চলে যাব। ভাইয়া আম্মু তোমার জন্য অনেক কান্না করে, প্রতিনিয়ত নিজেকে দোষারোপ করে। তার জন্য নাকি তুমি জেলে গেছো। সেদিন আম্মু ঠেকালে হয়তো তোমাকে জেলে যেতে হতো না ভাইয়া। আমি জানি পিচ্চি, কিন্তু প্লিজ কাউকে বলো না। আমি যতদিন আছি ততদিন সবার সাথে ভালো সময় কাটাতে চাই। সব বুঝলাম, কিন্তু তুমি কাউকে না বলে আমার আব্বু আম্মুকে কেন আসল পরিচয় দিলে? কারণ চাচ্চু আমার জীবনের সেরা মানুষ, যার কাছে আমার সুখ দুঃখ ভাগ করে নিতে পারি, যাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমার কথা শুনে চাচ্চু কান্না করতে করতে বলে, আমাকে এত ভালো কেন বাসিস? আমি তোকে জেলে দেখতে যেতে পারি নাই? চাচ্চু আমি জানি তোমাকে ওরা আসতে নিষেধ করেছিল, আর আমি দেখেছি তুমি কোর্টের ওইখানে এসেছিলে। আমার কথা শুনে অবাক হয়ে বলে, কিন্তু তুই তো তখন মারা গেছিলি। না, কোর্টে নেওয়ার আগেই আমি জেল থেকে চলে গেছিলাম। আমি আর কিছু বলতে যাব, চাচি আম্মা আমাকে খাটে বসিয়ে দিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। আমি খাবার খেতে খেতে বললাম, ইয়াম্মি চাচি আম্মা, তোমার রান্না অনেক মিস করছি। আমার কথা শুনে কপালে চুমু দিয়ে বলে, তাহলে এতদিন কেন আসো নাই? আমি লন্ডনে ছিলাম 7 বছর, আর সিলেট থাকি আপাতত। অনেক কাজ, আমাকে 4টা কোম্পানি সামলাতে হয়, আর বাকিগুলো তো ম্যানেজার দেখে। আপনি এত বড় লোক, আমার মাথা ঘুরছে। আর আম্মু, তুমি তো কোনোদিন আমাকে খাওয়াই দিলে না। হিংসুটে আমার আম্মার হাতে কাউকে খাইয়ে দিতে দেবো না। আগে খাইলে খাইছো, এখন আমি এসেছি, এখন তোমাকে ধরতেও দেবো না। আমার কথা শুনে চাচ্চু আর চাচি হাসতে লাগলো। আতিয়া বলে ওঠে, ভাইয়া তুমি কাকিয়াকে কেন খুন করলে? আমি চাচি আম্মাকে অপছন্দ করতাম, কিন্তু আমি চাচি আম্মাকে খুন করিনি। আমি এখানে এসেছি আমার চাচি আম্মার খুনিকে শেষ করে দিতে। আমার কথা শুনে চাচু বলে, কি? কে খুন করেছে তুই কি জানোস? ওর নাম একবার বল, আমি ওকে খুন করে ফেলবো। ওর জন্য আমার ফাঁস থেকে আমি এত দিন কাছে পাই নাই। চাচু চিন্তা করো না, বাকিটা আমি দেখে নেব, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। আচ্ছা চাচি আম্মা, রূপা কেমন আছে? আমার কথা শুনে চাচি আম্মা বলে, ভালো আছে। ও কোথায়? আপুকে কোথায় পান? আপু তো বিয়ে শাদি করে 3 বাচ্চার মা হয়ে গেছে। একটাও মেয়ের বিয়ে অলরেডি দিয়ে দিয়েছে। কি, এই অল্প বয়সে শাশুড়ি কিভাবে হলো? আপুর বিয়ে ছোটবেলায় হয়েছিল, তার মেয়ের বয়স 13, তখন বিয়ে দিয়েছে। হায় কপাল, এত পিস্তিকে বিয়ে দেয়? গ্রামের ছোটদের বিয়ে হয়। আচ্ছা চাচি আম্মা, তোমরা এখানে কেন থাকছো? আমার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, দুর্নীতিবাজদের সাথে থাকতে ঘৃণা করে, হালাল খেয়ে মরতে চাই। দুর্নীতিবাজদের সাথে থেকে হারাম খেতে চাই না। ও চাচ্চু, তোমরা চলো না, সবাই একসাথে থাকা যাবে। আমি চলে গেলে বাড়িতে চলে এসো। আমার কথা শুনে বলে, আচ্ছা পরে যাব, তুই যখন ইচ্ছা হবে আমার এখানে চলে আসবি। আমি ওই বাড়িতে আর পা রাখতে চাই না, ওই বাড়ি পাপে ভরে গেছে। আচ্ছা ওইসব বাদ দাও। চাচ্চু
তোমার জন্য কালো মিষ্টি আনছি, চলো পাল্লা দেই। চাচি আম্মা মিষ্টি আমাদের দুজনের সামনে দিল। আমার সাথে পাল্লা করে চাচ্চু খেতে লাগলো। চাচি আম্মা ইশারা করলো, মিষ্টির বক্স আমার নিচে ধরলো। আমি খাওয়ার নাম করে ফেলতে লাগলাম। আমাদের চিটিং করতে দেখে তিয়া আতিয়া অবাক হয়ে বলল, আম্মু তুমি আর ভাইয়া তো চিটিং করছো। চাচি আম্মা সাথে সাথে চুপ থাকতে বলে। চাচ্চু বলে, এইটা হবে না, আমি জিতেছি। দুইজন আবার আমার সাথে চিটিং করলো, বদমাইশ দুইটা। চাচ্চুর কথা শুনে সবাই হেসে ফেললাম। চাচ্চু, আমি জিতেছি, চিটিং আমি করিনি। তিয়া আর আতিয়া খাচ্ছে। দেখো, আমি মিষ্টির বক্স ওদের কোলে দিয়ে দিলাম দৌড়। চাচ্চু আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। চাচি আম্মা হাসতে হাসতে বলে, তোরা খাবার খেয়ে নে, আয়। তিয়া আতিয়াকে খাবার খেতে দিল। আমি চাচ্চুকে ধরে দুজনে বসে গল্প করতে লাগলাম। রাতের দিকে খাবার খেয়ে তিনজন বিদায় নিয়ে বের হয়ে গেলাম। রাস্তায় চাচ্চুকে যেতে দেখে আমি ওদের দুজনকে নামিয়ে দিয়ে বাইক রেখে আমার রুমে চলে আসলাম। রেডি হয়ে জানালা দিয়ে বের হয়ে গেলাম। হেঁটে সোজা জঙ্গলের উদ্দেশ্যে চলে গেলাম। জঙ্গলের ভিতরে গিয়ে আমার চাচ্চুকে আসতে দেখলাম। পিছন থেকে ঘাড়ে মেরে অজ্ঞান করে দিলাম। কাঁধে তুলে পুরনো ভূতের বাড়িতে নিয়ে গেলাম। একটা রুমে নিয়ে দরজা লাগিয়ে দেই। চাচ্চুকে চেয়ারে বসিয়ে দিয়ে বেঁধে ফেললাম। তারপর পাশে পানির বোতল দিয়ে মুখে ছুঁড়ে মারলাম। চাচুর জ্ঞান ফিরতেই আমাকে দেখে চমকে গেল। আমি চোখ মেরে বললাম, মামাজি। ও থুক্কু থুক্কু চাচ্চু। আয়ান, আমার হাতের বাঁধন খুল। আমি তো আয়ান না চাচ্চু, আমি খুনি আকাশ তালুকদার। আমার কথা শুনে চাচ্চু চমকে গেল। আমাকে বলতে লাগলো, কি? তাহলে যে রাহেলাকে মম বলে? ওনার সন্তান মারা গেছে। আমাকে ওনার হাজব্যান্ড মানে আমার ড্যাড, উনি তার ছেলের চেহারা আমাকে দিয়েছে, আর আমি তাদের সন্তান। আকাশ, আমাকে ছেড়ে দে বাপ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা আবার কি জিনিস? তা একটা কথা বলেন তো, আমাকে কেন ফাঁসালেন আর চাচি আম্মাকে কেন মারলেন? আমাকে ছেড়ে দে আকাশ। আমার প্রশ্নের উত্তরগুলো দিন। চাচ্চু মুখ না খুললে আমি নাক বরাবর ঘুষি দিয়ে বললাম, বলছি, তোর কাকি আমাদের সিক্রেট কাজের সব কিছু জেনে গেছিল, পুলিশকে বলে দিতে চাইছিল, তাই ওকে মারতে হয়েছে। আর তুই সেইখানে এসে সব দেখে ফেলছস, যার কারণে তোকে ফাঁসিয়ে দিয়েছি। এইটা মিথ্যা কথা, কারণ আমাকে তো ধমকায় রাখা যাইতো। এর পিছনে অন্য কোনো রহস্য আছে, বলবে নাকি? আবারও মারতে যাব, সাথে সাথে বলে দিল, তোকে ফাঁসিয়ে দেওয়ার কারণ আমাদের সব কিছু বাবা তোর নামে লিখে দিতে চাইছিল, যেটা আমরা শুনে ফেলি, যার কারণে আমরা তোকে পথ থেকে সরিয়ে দিয়েছি। কুত্তার বাচ্চা, তুই আমার লাইফ থেকে সব কিছুই কেড়ে নিয়েছিস। তোর জন্য আমাকে মিথ্যা মামলায় জেলে যেতে হয়েছে। আজ আমি তোকে খুন করে ফেলবো। আমি কথাগুলো বলে সামনে থাকা লোকটাকে মারতে লাগলাম। ব্লেড দিয়ে সারা শরীর খোঁচাতে লাগলাম। লোকটা চিৎকারও করতে পারছে না। মুখে কাপড় দিয়ে বাঁধার কারণে সারা শরীর কুচাকাচা করে উপরে লবণ মরিচের গুঁড়া লাগিয়ে দিলাম। লোকটা কাটা মুরগির মতো দাপাতে লাগলো। আমি ওর সামনে একটা চেয়ার নিয়ে বসে খিলখিল করে হাসতে লাগলাম আর বললাম, কি কেমন লাগছে? মজা লাগছে তো? কথা বলে আমি জোরে জোরে হাসতে লাগলাম। চাচ্চু চিৎকার করে বলতে লাগলো, আমার কথা রাখ, নিজের মমকে বাঁচাতে হলে বাঁচিয়ে নে। খুব তাড়াতাড়ি তোর মমকে এখানে নিয়ে আসবো, মারা হবে। মানে তুই মরলে আমার মমকে কে মারবে? তোকে ঠিকানা দিচ্ছি, ওইখানে চলে যা, নিজের চোখে দেখে নে। আমাকে মেরে লাভ নাই, আমি তো ছিলাম চামচা। আসল কালপিটকে সেইটা দেখলে নিজেকে সামলাতে পারবি না। পুরনো স্কুল ঘর যেখানে কেউ যায় না, নদীর শেষ কিনারায়। আমি চাচ্চুর কাছে গিয়ে বললাম, কে আসল? চাচ্চু সাথে সাথে যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমি এখানে আগুন ধরিয়ে দিয়ে চলে গেলাম। দৌড়ে যেতে লাগলাম। আমি ছুটে যেতেই গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম। উঠে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে নদীর কাছে গেলাম। নদী সাঁতরিয়ে যেতে লাগলাম। ওই পারে উঠে হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। আবার দৌড়াতে শুরু করে দিলাম। অনেকক্ষণ দৌড়ে স্কুল ঘরের সামনে এসে দেখি অনেক পাহারাদার। আমি লুকিয়ে আস্তে আস্তে মেরে যেতে লাগলাম। হঠাৎ করে পিছন থেকে কেউ আমার মাথায় বাড়ি মারল। আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার জ্ঞান ফিরতে মাথায় প্রচণ্ড ব্যথা
অনুভব করতে লাগলাম। চোখ খুলতেই সামনে দুইজন মানুষকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। মম, আমি জোরে জোরে ডাক দিলাম। মম আমাকে চুপ থাকতে ইশারা করলো। কারো পায়ের শব্দ পেলে দুজন অজ্ঞান হওয়ার ভান করতে লাগলাম। রুমের দরজা খুলে বেশ কিছু লোক ভিতরে ঢুকলো। একজন বলে, স্যার, এই ছেলেটা এসেছে মারামারি করছিল, পরে অজ্ঞান করে বেঁধে দিয়েছি। গুড, ওকে ধরার দরকার ছিল। যাক, ভালোই হয়েছে, নিজ থেকে ধরা দিয়েছে। আব্বুর কথা শুনে চমকে গেলাম। মম, আমি তাকাতেই হতভম্ব হয়ে গেলাম। আমার চোখ বেয়ে যেন টপ টপ করে পানি পড়ল। মম বলে ওঠে, ভাইজান তুমি? মমের কথা শুনে আব্বু আমাদের দিকে ঘুরে তাকালো। আমাদের জ্ঞান ফিরেছে দেখে বলল, ও, তোদের দুইজনের জ্ঞান ফিরেছে? মামা, আমাদের বেঁধে কেন রেখেছেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? তুই কোনো ক্ষতি করস নাই, কিন্তু তোর মম আমার অনেক ক্ষতি করেছে। আমার এতদিনের প্ল্যান করা সব কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে, আমাদের চাকর বানিয়ে রাখছে। তোর মম যাই বলে তাই আমাদের শুনতে হয়, জীবনটা একেবারে অতিষ্ঠ করে ফেলছে। ভাইজান এসব কি বলছো? আমি তো সব তোমাদের জন্যই করছি, আর তোমরা কিনা আমাকে বলছো আমি তোমাদের জীবনটা লণ্ডভণ্ড করে দিয়েছি। মমের কথা শুনে আব্বু রেগে বলে, আমাদের জন্য কি করেছিস? হ্যাঁ, প্রেম করে পালিয়ে গিয়েছিলি, আবার কেন এখানে ফিরে এসেছে? আমাদের সব প্ল্যান কেন নষ্ট করলি? আমরা দুই ভাই কত স্বপ্ন দেখছিলাম, মার্কেটের ওইখানে দোকান ভেঙে আমরা ফ্যাক্টরি দিব, সব নষ্ট করে দিয়েছোস। বাড়িতে এসেছে সব সম্পদ বাবা তোকে লিখে দিল, আর ওইদিকে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। তোকে কত বুঝিয়েছি ওইখানে ফ্যাক্টরি দিতে, তুই আমার কথা শুনুসই নাই। নিজে যা ভালো বুঝোস তাই করস। ওইখানে ফ্যাক্টরি দিলে গ্রামের মানুষজন শান্তিতে থাকতে পারতো না, গরিব মানুষের পেটে লাথি পড়বে। আমি কোনোভাবেই এমন কাজ করতে পারতাম না। চুপ, গরিবের কথা ভেবে ভেবে জীবনে কি উন্নতি করতে পারছস? হ্যাঁ, পাশের গ্রামে দেখ, চেয়ারম্যান হয়ে কত কিছু করেছে, আর তুই সততা দেখাতে গিয়ে আমাদের ফকির বানিয়ে দিয়েছস। সেদিন যদি তুই না আসতি, আজ তোর জায়গায় আমার থাকার কথা ছিল। ভাইজান, তোমার মনের ভিতরে এত হিংসা, ভালো মানুষের মুখোশের আড়ালে এত জঘন্য রূপ তোমার। আমি তোমাকে নিয়ে গর্ব করতাম, আর তুমি কিনা ছি। এই চুপ কর, তোর লেকচার শুনতে চাই না, আমার কাজ আছে, আমার কাজ করতে দে। কি কাজ? ওয়েট। আব্বু চেয়ারে বসে কাউকে ইশারা করলো। কিছুক্ষণের ভিতরেই কাগজ নিয়ে আসলো। মমের সামনে ধরে বলল, এখানে দলিল আছে, সব কিছু লিখে দে। দিব না, কি করবে করো। তোর জামাই বাড়িতে এসেছে, আর এখানে তোর ছেলে, নিজেই ভেবে দেখ কি করবি। মম ভয় পেয়ে গেল। মম চিল্লিয়ে বলল, আমার সন্তান স্বামীর গায়ে এক ফোঁটা রক্ত চলে আমি তোমাকে কুত্তার মতো করে পিটিয়ে মারবো। আব্বু হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, ওয়েট কর, তোর জামাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করি। আব্বু আম্মুকে কল দিয়ে বলল, রাহেলার হাজবেন্ডকে নিয়ে আসো, পুরনো স্কুলের ঘরের, আর পারলে তোমার ছেলে মেয়েদেরকেও নিয়ে এসো, ওদের শেখা উচিত। কি বলছো এসব? দেখো, আমরা যা করার করেছি, কিন্তু আমি চাই না আমাদের ছেলে মেয়ে আমাদের আসল রূপ দেখে ফেলুক। এই, তোকে যা বলছি ওইটাই কর। আম্মু কথাটা বলে কল কেটে দিল। আমি জোরে জোরে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আব্বু সাথে সাথে অবাক হয়ে গেল। আব্বু হাসতে হাসতে বলল, তোর ছেলে দেখি ভয়ে পাগল হয়ে গেছে। আয়ান, ভয় পাস না, তোর কিছু হতে দিব না। আমি বেঁচে থাকতে তোদের কিছুই হতে দিব না। আব্বু হাসতে হাসতে বলল, একদম, তোমার মম তোমার কিছু হতে দিবে না। এইখানে সাইন করে দিলে তোমাদের আমি ছেড়ে দিব। আঙ্কেল, আপনি কি মিথ্যা অভিযোগ দিয়ে আপনার ছেলেকে জেলে পাঠিয়েছেন? আমার কথা শুনে আব্বু অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি আমার আদরের সন্তানকে নিজের স্বার্থের জালে ফাঁসিয়েছিলাম, ভাগ্যক্রমে ও মারা গেছে। আপনি খুব খুশি হয়েছেন তাই না? ও মারা গেছে। আপনার বাবা ওর নামে কিছু দেওয়ার আগে সবার চোখের সামনে খারাপ হয়ে গেল। আয়ান, তুই সব কি বলছিস? হ্যাঁ, আমি অনেক খুশি। আমি হাসতে হাসতে সামনের দিকে তাকালাম। দেখি আম্মু, ড্যাড, তিয়া, আতিয়া, রাফিও এসেছে। আমাকে দেখে আতিয়া বলে ওঠে, ভাইয়া, আব্বু এসব কি হচ্ছে? ভাইয়া ফুপিকে কেন বেঁধে রেখেছো? চুপ কর, শুধু দেখে যা। ওটাকে বেঁধে দে। ড্যাডকে ধরে আমার পাশে বসিয়ে দিল।
ড্যাড আমাকে বলল, এসব কি আয়ান? মুখোশ উচ্ছেদ হচ্ছে। তা মামি, আপনি বুঝি এইসবের সাথে জড়িয়ে আছেন? আম্মু হাসতে হাসতে আরেকটা চেয়ার নিয়ে এসে সামনে বসে বলল, জি ভাগনা। ভাবি আপনিও? হ্যাঁ, তা ননদিনী সাইন করে দিলে তো পারো। এভাবে বসে আছো কেন? এত প্ল্যান, এত কিছু করলাম, সব তো মাটি করে দিয়েছো। এইবার না হয় সাইনটা করে নাও, আর না হয় নিজের স্বামী সন্তান হারাও। এই ওই দুটোরে মার। আম্মু, এসব কি বলছো? কেউ আমার ভাইয়াকে মারবে না। আতিয়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। রাফি ভয়ে ভয়ে বলল, আব্বু, আম্মু, তোমরা সব কি করছো? ফুপিকে কেন বেঁধে রেখেছো? এই দুজন এখন থেকে সর। আতিয়া সরে যাও, এখান থেকে তোমরা তিনজন বের হয়ে যাও। না, আমি তোমাকে ছেড়ে যাব না। প্লিজ আব্বু আম্মু, তোমাদের হাত জোর করছি, ভাইয়াকে ছেড়ে দাও। আর তোমরা এত খারাপ। আতিয়া চলে যাও। যাব না। তোমাকে মারার আগে আমাকে মারতে হবে। আমি তোমাকে এত বছর পর ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। আতিয়া আমার কসম, তুমি এখান থেকে ওদের দুজনকে নিয়ে চলে যাও। এই পিচ্ছি, তোমরা তিনজন চলে যাও, আমাদের কথা ভেবো না। শুধু এইটাই বলছি, তোমার বাবা মা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ড্যাডের কথা শুনে আব্বু আম্মু সবাই হাসতে লাগলো। আতিয়া, রাফি, তিয়া বলল, ছি মা, তোমরা এত নোংরা! নিজের বোনের ছেলের জামাইকে মারতে চাও? ছি! চুপ, এসব তোদের শিখতে হবে। ভালো মানুষ হয়ে লাভ নেই। লাভের দরকার নেই। তোমাদের মতো জঘন্য বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করে ঘৃণা হচ্ছে আমার। আতিয়াকে থাপ্পড় মারতেই আমি রেগে পিছনের দিকে ঠাস করে পড়ে চেয়ার ভেঙে ফেললাম। আমি চেয়ার ভেঙে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে এক এক করে সবাইকে মারতে লাগলাম আর চিৎকার করতে লাগলাম, সামান্য সম্পদের জন্য তোরা নিজের সন্তানকে খুন করতে পারিস, নিজের বোনকে খুন করতে ভাবিস না। তুই কাকে ধরে এনেছিস? আমার মমের তোর এই সম্পদ লাগবে? তোর ধারণাও নাই আমার মম কত কোটি টাকার মালিক। এই আর গ্রুপে যত কোম্পানি দেখিস সব আমার ড্যাডের। আমার নিজের 4টা কোম্পানি, মমের 2টা। লন্ডনে আমাদের কোম্পানি, হোটেল, কি চাস সব কিছুই আমাদের আছে। তোদের ওই সামান্য সম্পদ আমার মমকে নিতে হবে? আমার ড্যাডের নামে সার্চ করে দেখ তোরা কাদের সামনে দাঁড়িয়ে আসিস। কথাগুলো বলতে বলতে আমি সবাইকে মেরে ফেলে দিলাম আর সামনে থাকা চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়ে বললাম, তোরা আমাদের ধরেছিস? আমার ড্যাড কুখ্যাত মাফিয়া, যার নাম শুনলে মানুষ স্টক করে, আর তোরা কি না আমার ড্যাডকে ধরেছিস? সো ফানি। আমার কথা শুনে রাফি ফোন বের করে সব কিছু দেখে চমকে গেল। আব্বু আম্মুর দিকে ধরলে ভয়ে কাঁপতে লাগলো। মম ড্যাড হাসতে লাগলো। আব্বু আম্মু দৌড়ে এসে নিচ থেকে পিস্তল তুলে আমাদের দিকে তাক করলো। আমি হাসতে লাগলাম। আমাকে মারবি? আরে তোরা আমাকে গুলি করে কি মারবি? আমি তো 2 ঘন্টা আগেই মারা গেছি। তোদের যখন আসল রূপ আমি দেখেছি, সাথে সাথেই আমি মারা গেছি। ভাইয়া, আমি তোমাকে বলছি, ওদের মতো মা বাবার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাইয়া, ওদের মেরে ফেলো। সন্তান হয়ে কিভাবে মা বাবাকে মারবো বল বোন? ওরা হয়তো টাকার লোভে অন্ধ হয়ে গেছে, আমি তো হইনি। আমার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আব্বুর কাছে এসে আমার বুকের কাছে পিস্তল ঠেকিয়ে বললাম, এখানে গুলি করে দাও, এইখানে অনেক ব্যথা হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, গুলি করে দাও। আমি আর এইসব সহ্য করতে পারছি না, আমার এখানে বড্ড কষ্ট হচ্ছে। আয়ন কি করছিস আয়ন? পাগল হয়ে গেছো? আয়ন পাগলামি করো না। মমের কথা শুনে আমি চিৎকার করে কান্না করতে করতে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এখানে আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে বুঝতো আমার ভিতর দিয়ে কি হচ্ছে। আয়ান, ড্যাড, আমি আর সহ্য করতে পারছি না। ড্যাড, আমি যদি আগে জানতাম কোনো দিন, এই মানুষ দুইটাকে কখনোই দেখতে আসতাম না। আমার ঘৃণা হচ্ছে, আমার নিজেকে পাগল মনে হচ্ছে। আমি কান্না করতে করতে মাথার চুল টানতে লাগলাম। পাগলামি করতে করতে বললাম, ড্যাড আমাকে দেখে বলল, আয়ান আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আয়ান প্লিজ পাগলামি করো না। আমি তো আগে বলেছিলাম আমি হয়তো দুনিয়ার সব থেকে খারাপ। এখন তো দেখছি এই দুজনের মতো খারাপ এই দুনিয়াতে নেই। আব্বু আম্মু রেগে বলে ওঠে,
এই থামো, তোমাদের নাটক থামাও। খুব মরার ইচ্ছে তাই না? হ্যাঁ, বড্ড মরার ইচ্ছে। ওয়েট কর, এখনই তোকে মেরে দিচ্ছি। বাট তোর মম ড্যাড তো আমাকে ভুল বুঝবে। ব্যাস, অনেক হয়েছে। আর না ভাইয়া আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার কথা রাখতে পারলাম না। চাচু কাকি, তোমরা কাকে মারতে যাচ্ছ? তুমি জানো ওই কে? ওই আয়ান না, ওই আকাশ তালুকদার, তোমাদের মেজ সন্তান। তিয়া কথা বলা শেষ করতে না করতে আব্বু আম্মু অবাক হয়ে গেল। সাথে সাথে আমি হাত থেকে পিস্তল নিয়ে বললাম, একদম ন্যাকামি করবে না। আকাশ, তুই আমাদের আগে কেন বলস নাই? সেটা বললে আজ আপনাদের এত সুন্দর রূপ দেখতে পারতাম। খবরদার আমার কাছে আসবেন না আপনারা দুইজন। আকাশ, তুই? ভাই আমার? আমার কাছে কেউ আসবে না। মম, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ঠকিয়েছি। মম, আমার শেষ ইচ্ছে তুমি ড্যাডকে ক্ষমা করে ড্যাডের সাথে চলে যাও, আর ড্যাডকে ভুল বুঝো না। ড্যাড তোমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে তোমার ছেলের চেহারা দিয়ে তোমার সামনে নিয়ে এসেছিল। আমি সব কিছু জানি, ডাক্তার আমাকে আগেই বলে দিয়েছিল, কিন্তু এইটা জানতাম না তুই আমার ভাস্তা। তুই যেই হোক, তুই আমার কাছে সবসময় আর আমার আয়ান হয়েই থাকবি। প্লিজ পিস্তলটা ফেলে দে। এই দুইজনের রক্ত আমার শরীরে আমি রাখতে দেব না। আমি পকেট থেকে ব্লেড বের করে হাতে কাটতে লাগলাম। সবাই আমার দিকে আসতে লাগলো। আমি বললাম, একদম না, আমার কাছে কেউ আসবে না। তোমরা দুইজন আমার মৃত্যু চাও না, আমি তোমাদের ইচ্ছা পূরণ করে দিচ্ছি। আকাশ বাপ আমার, প্লিজ এমন করিস না, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দে। ক্ষমা বলে কোনো শব্দ আমার কাছে নেই। আমি বেঁচে থাকলে আমি যে তোমাদের সন্তান সেটা মানুষ জানতে পারবে, যেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তোমাদের মতো জঘন্য মানুষের রক্ত নিয়ে আমি বাঁচতে চাই না। ড্যাড, আমাকে ক্ষমা করে দিও, আর আমার লাশ যেন ওই দুজন স্পর্শ করতে না পারে। আয়ান, আমরা কি দোষ করলাম? আমাদের এভাবে ছেড়ে চলে যেতে পারো না। আয়ান, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া। কথাটা শেষ করার আগেই আমি নিজের পেটে গুলি করে দিলাম। সাথে সাথে সবাই চিৎকার করলো, সবাই ছুটে আসলো। আমার চোখজোড়া আব্বু আম্মুর দিকে তাকিয়ে থেকে চোখজোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এখানেই আমার গল্প শেষ হয়ে গেল।